বুঝতে পারলে হয় আমার কাজ শেষ। কোশ্চিনটা খালি কোনোভাবে নিয়ে আসতে পারলে হয়। এটা কি তোমার উদ্দেশ্য? খেয়াল করো তো, কোচিংয়ে যে পরীক্ষাটা হবে সেটা কোশ্চিনটাকে কালেক্ট করা তোমার মেইন উদ্দেশ্য। দেওয়ার পর অলরেডি তুমি দেখছো যে তোমার কোচিংয়ে ধরো একটা পরীক্ষা খারাপ হইলো, চলো বোটানি খারাপ হইলো, হতে পারে কিন্তু হাই চান্স আছে, কারণ তুমি জীবনে এত কিছু হজম করতে পারো না একসাথে। তোর উপর বিগ ফোকাস দেবে। তুই কি ওবি স্যারের 19 প্রশ্ন পড়ছিস? তুই কি হাজারি স্যারের 19 প্রশ্ন পড়িস নাই? তোকে আমি পড়তে বাধ্য করব। আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা যুদ্ধের জন্য যে যাব, এখানে আমরা আগের যে সাপ্লিমেন্ট গুলা, মানে আমরা এতদিন ধরে যে কষ্ট করে পড়ছি, এগুলো ঠিকঠাক মতো গোছাই নিয়ে যাবো কিনা, যেটা খুব জরুরি। তার মানে বান্দা একই দিন জুলজি পড়তেছে, বোটানিও পড়তেছে, ফিজিক্সও পড়তেছে, তার মানে সে আসলে কিছু পড়তেছে না কিন্তু। এবং সে ওখানে যে পরীক্ষার হলে যে বলতেছে, দেখো আমি মডেলিং করতে আসছি, আমি এক্সাম হলে আসছি, খুব সুন্দর পরিবেশ, ভালো লাগতেছে, এসির বাতাস খাচ্ছি। আচ্ছা, সবকিছু কি ঠিকঠাক শুনতে পাচ্ছ তোমরা? আমাকে একটু জানাও। ওকে। আর যারা যারা ভিডিওটা দেখতেছো, ভিডিওটা একটু শেয়ার করে দাও। ব্যাচে ভর্তি হয় বা না হয় অনেকেই আছে, বাট কথা হচ্ছে এখানে কিছু ইম্পর্টেন্ট লার্নিং আছে, এগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, তো চলো আমরা তাহলে শুরু করে ফেলি। ঠিক আছে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের কি বলা যায়, শেষের শুরু, তাই না? আমাদের এই পর্যায়টা হচ্ছে শেষের শুরু হতে যাচ্ছে। তো এই যে শেষের শুরুর এই পর্যায়টা, তো এই পর্যায়টা মনে রাখতে হবে, তুমি এতদিন ধরে যত ভালো করে পড়াশোনা করছো, তার চেয়ে তো বেশি জরুরি কি বলো তো, এখন ঠিকঠাক মতো কি করা, ঠিকঠাক মতো জিনিসগুলোকে গুছায় নেওয়া। এই কথাটা আমি সবসময় বলি যে তুমি যখন যুদ্ধে যাবা, তো যুদ্ধের আগে অনেক ট্রেনিং করছো, ঠিক আছে, কিন্তু যুদ্ধে যাওয়ার সময় তোমার অস্ত্রগুলো ঠিক মতো নিয়ে যেতে পারো নাই, বা তুমি যে শিল্ড সামনে যে ঢালটা রাখবা, ওই ঢালটা ঠিক মতো রাখতে পারো নাই, বা ঢালটা ঠিক মতো নিয়ে যাও নাই। সো তখন দেখা যাবে কি, তো তুমি হচ্ছে যুদ্ধে গেছো, অনেক ট্রেনিং করছো, বাট ওই যে বললাম যে তুমি যখন ঠিক মতো গুছায় সবকিছু নিয়ে যেতে পারবে না, অনেক বড় ক্ষতি হবে। সো প্রথম শর্ত হচ্ছে যে আমরা এতদিন ধরে আমরা সবাই পড়ছি, কেউ কম পড়ছে, কেউ বেশি পড়ছে, সবাই পড়ছে, সব বাচ্চা পড়ছে। তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা যুদ্ধের জন্য যে যাব, এখানে আমরা আগের যে সাপ্লিমেন্ট গুলা, মানে আমরা এতদিন ধরে যে কষ্ট করে পড়ছি, এগুলো ঠিকঠাক মতো গোছাই নিয়ে যাবো কিনা, যেটা খুব জরুরি। ঠিক আছে, নাকি নাকি আমরা যুদ্ধের মধ্যে মডেলিং করতে যাব? বলো, আমরা কি কেউ যুদ্ধের মধ্যে মডেলিং করতে যেতে চাই? যুদ্ধের মধ্যে একটু সুন্দর করে হচ্ছে শার্ট প্যান্ট পরে যাব, একটু সুন্দর করে মানে ফেস ওয়াশ একটু মুখের মধ্যে দিয়ে একটু ঘষে টসে যাবো, যুদ্ধের মধ্যে আমাকে অনেক কিউট লাগবে। শত্রু কিউট লাগলেও কিন্তু তোমাকে গুলি মারবে, রাইট? সো তোমাকে কত কিউট লাগতেছে এটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটা প্রস্তুত, ঠিক কিনা? তা আমরা কখনোই এই কথাটা মাথায় রাখবো যে আমরা যুদ্ধের ময়দানে কখনো মডেলিং করতে যাবো না, রাইট? সো এই কথাটা কেন বললাম, এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে আমরা একটা খুব কমন জিনিস দেখি, আমি গত 7-8 বছর ধরে পড়াইতেছি, এটা আমি খুব কমন দেখছি, যে আসলে এই যে মডেল টেস্ট চলে, এটা কি আসলে মডেল টেস্ট নাকি মডেলিং? এটা অনেক বড় একটা প্রশ্ন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যে মডেল টেস্ট কি বলা যায়, আমরা যে মডেল টেস্টটা দিতে যাই, এটাকে আসলে মডেল টেস্ট নাকি মডেলিং, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি কিছু ক্রাইটেরিয়া বলি, এবং আই থিঙ্ক তোমাদের আমাদের সাথে এটা মিলবে, শুধু মিলাবা। এটা কিন্তু কোনো কোর্স সেলিং পোস্ট না, বা কোনো কোর্স সেলিং ভিডিও না, যে লাইক আমার কোর্সে ভর্তি হও, আমার কোর্সে ভর্তি হও, এইসব ফালতু কথা আমি বলি না। যার ইচ্ছা হবে, যে ভালো বুঝবে, সে এমনি ভর্তি হবে। এইসব নিয়ে আমি কথা বলি না, কারণ মেডিকেল ওয়ালাতে ফলাফল এমনি ভর্তি হয়, ঠিক আছে, এবং লুকায় লুকায় ভর্তি হয়, কাউকে বলে না, বুঝছো? যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে মডেল টেস্ট মানে এমন একটা বাচ্চাদের মধ্যে ধারণা ঢুকে গেছে যে তুমি দেখবা প্রত্যেকটা কোচিং এ কিন্তু মডেল টেস্ট হইতেছে এখন, তাই না? সবচেয়ে কমন সিনারিও যেটা, ধরো একটা বাচ্চা এই কোচিং এ কোচিং করছে, সে এখন করছে কি, সে বি কোচিং এও ভর্তি হয়েছে, সে সি কোচিং এও ভর্তি হয়েছে। এখন মজার বিষয়, এই কোচিং এ ধরো মডেল টেস্ট চলতেছে, সে বি কোচিং এও ঠিকমতো পরীক্ষা দেয় না, এবং সি কোচিং এও ঠিকমতো পরীক্ষা দেয় না, কিন্তু ভর্তি সব জায়গাতে হয়েছে। এখন তুমি বলতে পারো, ভাই ঠিকমতো যে পরীক্ষা দেয় না, এটার কি কাহিনী? কাহিনী খুব সিম্পল। একটা বাচ্চা যদি ঠিকমতো মডেল টেস্ট দিতে চায়, মানে আগের পড়া গোছাইতে চায়, তাহলে সে একটা কোচিং এর পড়াই ঠিকমতো কমপ্লিট করতে পারার কথা না, কারণ এত পড়া, কি বললাম, এত পড়া। এখন ধরো এই কোচিং এর মধ্যে চলে জুওলজি পেপার ফাইনাল, বি কোচিং এ চলে বোটানি, সি কোচিং এ চলতেছে ফিজিক্স। তার মানে বান্দা একই দিন জুওলজি পড়তেছে, বোটানিও পড়তেছে, ফিজিক্সও পড়তেছে, তার মানে সে আসলে কিছু পড়তেছে না কিন্তু। এবং সে ওখানে যে পরীক্ষার হলে যে বলতেছে, দেখো আমি মডেলিং করতে আসছি, আমি এক্সাম হলে আসছি, খুব সুন্দর পরিবেশ, ভালো লাগতেছে, এসির বাতাস খাচ্ছি। তো এটাকে তুমি কি মডেল টেস্ট বলবা নাকি মডেলিং বলবা? কোন জায়গাটা তুমি বলবা? এটা খুব জরুরি একটা প্রশ্ন, রাইট? তুমি এটাকে কি বলবা?
কারণ দেখো একটা বাচ্চা যদি ঠিকঠাক মতো পড়ে, সে জুওলজি, তুমি কি এটা বলতে চাচ্ছ যে ভাই প্রস্তুতি তো এমনি একটু করে জুওলজি দেখলে, একটু করে বোটানি দেখলে, একটু করে ফিজিক্স দেখলো, তার মানে আমি একটা গাছকে এতদিন ধরে বড় করলাম, আমি শেষ সময় এসে কোনো কিছুই কেয়ার করবো না, বা আমি এতদিন ধরে পড়াশোনা করলাম, শেষ সময় আমি কোনো কিছুই ভালো মতো রিভিশন দিব না? সো এই জায়গাটা খুবই 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 ভ্যালিড একটা পয়েন্ট, যে তুমি কি আসলে মডেল টেস্ট দিতে চাচ্ছ নাকি মডেলিং করতে চাচ্ছ, এটা খুব জরুরি। নাকি তুমি শুধু নিজের আত্মতুষ্টির জন্য সবগুলো কোচিং এ যায় ভাবতেছো এই সিটের মধ্যে যদি আমি বসতে পারি আর এই কোশ্চেন পেপারটা যদি আমি হাতে নিতে পারি, দ্যাটস দ্য গেম, খেলা আমার হয়ে গেছে। আসলে কি তাই? আসলে কি তাই? ব্যাপারটা কিন্তু এরকম না। এবং তবে মজার বিষয়, পুরো বাংলাদেশের মধ্যে জিনিসটা কমন ভাবে হচ্ছে, এবং বাচ্চারা সেই বিষয়ে কোনো, মানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো, যখন তুমি বিষ খাইতেছো অথচ জানো না যেটা বিষ। বিষকে তুমি সুপেয় পানি বা খুব মধু মনে করে খাইতেছো, কিন্তু জানো না এটা বিষ। সমস্যা ওইখানে না যে তুমি জানো না এটা বিষ, তুমি যদি জানো এটা বিষ এবং বিষ খাবো, বিষ খেয়ে মরে যাবো, তাহলে এখানে কোনো সমস্যাই নেই। কিন্তু সমস্যা ওই জায়গাটাতে তুমি যখন জানবা না যে এটা বিষ, কিন্তু এটা আসলে বিষ, তুমি এটা মধু মনে করে খাচ্ছ এবং তার ইফেক্ট খুব ভয়াবহ। তো এখানে খুব বড় একটা পয়েন্ট হচ্ছে যে আমরা আসলে কি মডেল টেস্ট দিচ্ছি নাকি মডেলিং করতেছি, এই জায়গাটা খুব জরুরি। আচ্ছা, তো ভাই সলিউশন কি? সলিউশন খুব সিম্পল, সেটা হচ্ছে যে কোনো একটা কোচিং এ স্টিক থাকা, এটা খুব জরুরি, এটা খুবই জরুরি। এবং একটা কোচিং এখন কিভাবে বুঝবো, এটা বোঝার কিছু ক্রাইটেরিয়া আছে, যে কোচিং এর তোমার প্ল্যানটা ভালো লাগতেছে। প্ল্যানটা ভালো লাগতেছে বলতে প্ল্যানটা লজিক্যাল লাগতেছে। আবারও সেম কথা, আবেগ দিয়ে দুনিয়াতে আগালে হবে না, তাই না? আবেগ দিয়ে দুনিয়াতে আগালে কিন্তু অবশ্যই হবে না, কারণ আবেগ অনেক কিছুই বলে যেটা আসলে ঠিক না, তাই না? অবশ্যই এর সাথে একটা পয়েন্ট যোগ করতে হবে, সেটা হচ্ছে বিবেক। তা আসলে কি হচ্ছে জিনিসটা, এটা খুব বুঝতে হবে ভালো করে, ঠিক আছে? তুমি ধরো জুওলজি তোমার কোচিং এ পরীক্ষা, তোমার জুওলজি কিভাবে পড়া উচিত? তোমার জুওলজি পড়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। জুওলজি তুমি যখন পড়বা, সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি জুওলজি আগে মেইন বইটা ভালো করে পড়বো। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি সময় নিব 20 মিনিট, 25 মিনিট, বা তোমার ক্ষেত্রে এটা কিন্তু হবে না, তুমি তো মডেলিং করতেছো, তুমি আসলে জানো না ব্যাপারটা, আমি বলে দিচ্ছি একটু। অনেক এটা খেয়াল করবা, মেইন বইটার প্রত্যেকটা চ্যাপ্টার, কোনটার জন্য 20 মিনিট, কোনটার জন্য 15 মিনিট, কোনটার জন্য 25 মিনিট, কোনটার জন্য এর বেশি পাবা না তুমি আসলে। মেইন বইটা আমাকে পড়তে হবে। এরপর তুমি ওই যে এক্সট্রা ইনফো বলে কোনো কিছু পড়ছিলে না কোনো আগে, সো সেইটা রিভিশন দিতে হবে। এক্সট্রা ইনফো যে বইটা, সেটার জন্য আলাদা একটা টাইম লাগবে। আচ্ছা, তুমি যে অনুশীলনী প্রশ্নগুলো এতদিন খুব ভালো করে পড়ছো, জুওলজি অনুশীলনী প্রশ্ন হতে পারে, বোধ প্রশ্ন হতে পারে, তো সেগুলো খুব ভালো করে রিভিশন দিতে হবে, রাইট? হয়তো বা এক্সট্রা ইনফো পড়ার জন্য 1.5 ঘন্টা নিতে পারো, অনুশীলনী পড়ার জন্য 1.5 ঘন্টা নিতে পারো। তুমি এতদিন যে কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালো করে দেখছিলাম, মনে পড়ে সেই কোয়েশ্চেন ব্যাংকের কথা, যার মাধ্যমে তোমার মেডিকেল ওয়ালার সাথে পরিচয় হয়েছিল? সেই কোয়েশ্চেন ব্যাংকটাও তোমাকে পড়তে হবে মানে রিভিশন দিতে হবে, রাইট? আচ্ছা, তো তুমি একটা জিনিস কি খেয়াল করছো, তুমি মেইন বই পড়বা, তুমি এক্সট্রা ইনফো পড়বা, তুমি অনুশীলনের প্রশ্ন পড়বা, তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়বা, তো এর মাঝখানে মডেলিং করার জায়গাটা কি খুব বেশি আছে? না। এখন কোন বাচ্চাটার মডেলিংটা খুব সাকসেসফুলি হবে, যার আসলে এগুলো পড়ার কোনো ধার ধারাই নেই, সে কি করতেছে, তার টার্গেট হইতেছে আমি এক্স কোচিং এ বা ওয়াই কোচিং এ যে খালি চকির মধ্যে বসতে পারলে হয়, সিটের মধ্যে বসতে পারলে হয়, আমার কাজ শেষ। কোশ্চিনটা খালি কোনোভাবে নিয়ে আসতে পারলে হয়। এটা কি তোমার উদ্দেশ্য? খেয়াল করো তো, কোচিং এ যে পরীক্ষাটা হবে সেটা কোশ্চিনটাকে কালেক্ট করা তোমার মেইন উদ্দেশ্য? বলো, ওইখানে যে বসে থাকা কি মেইন উদ্দেশ্য? বলো, এই জায়গাগুলো খুব ভ্যালিড, চিন্তা করতে হবে, ঠিক আছে? না, আমার উদ্দেশ্য এগুলা ভাই, আমার মডেল দেওয়ার কথাটা মানে হচ্ছে যে আমি যা যা পড়ছি এগুলো এখন আমাকে সুন্দর করে রিভিশন দিতে হবে, যত সুন্দর করে সম্ভব এবং যতবার সম্ভব, ঠিক কিনা? দিস ইজ দ্য পয়েন্ট, রাইট? আচ্ছা, সো আই থিঙ্ক আমি এই জিনিসটা বোঝাতে পারছি, ঠিক আছে? আমি যখন যে কোনো কোচিং এ পড়বো, আমি অবশ্যই চেষ্টা করবো একটা কোচিং এ খুব ভালো করে পড়ে আমি এই সেকশনগুলো কাভার দিয়ে যাওয়ার। এমনি জাস্ট মডেলিং করতে গেলে কিন্তু লাভ হবে না, কারণ তোমার মডেলিং কে কোচিং ও 2 পয়সারও গুনে না, লিটারালি। তোমাকে শুধু মডেল টেস্ট কোর্সে ভর্তি করানো পর্যন্তই শেষ, ওরা তোমাকে 2 পয়সাও চিনে না, কারণ ওরা জানে যে তুমি মডেলিং করতে আসছো। সো তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমি এই পয়েন্টগুলো কাভার করতেছি, এটা খুব 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 জরুরি। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এটা গেল এখান থেকে। আচ্ছা, তারপর আসে এখান থেকে, আচ্ছা এরপর আসে এখান থেকে 2 নাম্বার কথা হচ্ছে, হ্যাঁ, যে এখানে আসো 2 নাম্বার কথা হইতেছে যে আমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে আমি যখন এই জিনিসগুলো পড়বো, তো পড়ার ক্ষেত্রে কি প্ল্যান আছে মডেল টেস্টের সময়, নাকি আমি জাস্ট এলোপাথারি এই বই উল্টাচ্ছি, এই পৃষ্ঠা উল্টাচ্ছি, এরকম কিছু কি না? যেমন কিছু ইনিশিয়াল প্ল্যান আমি বলে দিই, যেমন তুমি যখন অনুশীলনী প্রশ্নগুলো পড়বা, তোমার কি মনে হয় তুমি পুরো বই পড়তে পারবা? না, কখনই পারবা না। যদি তুমি ভাবো পারবা, তাহলে তুমি ভুলের মধ্যে আসো। আবারও লজিক্যাল না, লজিক্যাল ভাবে চিন্তা করবা, আবেগ দিয়ে না, বিবেক দিয়ে চিন্তা করবা যে আমি যখন অনুশীলনী প্রশ্নগুলো পড়বো আমি কতটুকু পড়তে পারবো।
ফ্যাক্ট হইতেছে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, তোমাকে অবশ্যই ততটুকুই পড়তে হবে যতটুকু তুমি হজম করতে পারবা। কি পড়বা? তোমার যেগুলো ভুল হয় কি পড়বা, যেগুলো তোমার কনফিউশন হয়, যেগুলো তোমার আগে থেকে মার্ক করা আছে। মেইন বইয়ের মধ্যে কি পড়বা, যেগুলো তোমার দেখা নেই কি পড়বা, যেগুলো তোমার ইম্পর্টেন্ট অংশ সেগুলো পড়বা। কথা কি বুঝতে পারছি? এখন তুমি যদি ভাবো যে না আমি পানির বিভিন্নতা সেরিমেন্স 3 ঘন্টা ধরে পড়বো, অনেক বাচ্চা এই কাজ করবে। এখন কথাটা হচ্ছে সে যে ভুলটা করলো এর পিছনে কি সে দায়ী? না, সমস্যাটা হচ্ছে কমিউনিকেশন ইরর। সে আসলে জানে না, সে তো সারা জীবন ধরে মডেল টেস্ট দেয়নি, এমন না তো 6 বছর ধরে মডেল টেস্ট শুধু দিচ্ছে, এরকম তো না। এরকম কি যে সে 6 বছর ধরে মডেল টেস্ট দিচ্ছে এরকম কিছু কি না, তার মানে সে আসলে জানে না। তো এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, আমি যখন মডেল টেস্ট দিব আমাকে পড়ার ক্ষেত্রে একটা প্রপার প্ল্যানিং আগাইতে হবে, একটা টাইমিং আগাইতে হবে অবশ্যই, যে আমি এই চ্যাপ্টারটা পড়তে কতক্ষণ নিতে পারি, বা এই চ্যাপ্টারটা পড়ার সময় কোন জিনিসগুলো পড়বো, বা এই চ্যাপ্টারটার ক্ষেত্রে আমার কোন কোন জায়গাগুলোতে সমস্যা হয়, বা আমি এক্সট্রা ইনফো পড়বো কোন জিনিসগুলো পড়বো। দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। বোঝাতে পারছি এই জিনিসটা? আচ্ছা, 2 নাম্বার কথা গেল। এখন 3 নাম্বার কথায় আসি, সেটা হচ্ছে যে আমি ধরো খুব ভালো করে পড়লাম, কিন্তু পড়ার পর দেখা গেলাম কোচিং এ মডেল টেস্ট দিতে যা পায়খানা করলাম। এবং এটা হতে পারে কিনা? এটা অ্যাবসলিউটলি হতে পারে। কি বললেন? হ্যাঁ, তুমি কোচিং এ ধরো মডেল টেস্টের মধ্যে জুওলজি পুরা বইটা, আচ্ছা জীবনে কি তুমি জুওলজি 12টা অধ্যায় একসাথে কোনোদিন পরীক্ষা দিছো? মনে করো তো। বা তুমি জুওলজি বোটানি দুটা একসাথে মিলে কোনোদিন পরীক্ষা দিছো? বলবো যে ভাই আমি তো শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস এটা নিয়ে বিতর্ক করতেছি এতদিন ধরে, আমার তো কোনো মানে অনেক চ্যাপ্টার আছে যেগুলো ঠিক মতো পড়ি নেই। তা আবার এখানে এই জুওলজি বোটানি একসাথে হলে আমি কি করব? একসাথে হলে আমি কি করব? ভালো প্রশ্ন না? তো এটা হতেই পারে এবং এটা অসম্ভব না, এটা খুবই 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 সম্ভব। তুমি চাইলে পরীক্ষা দিয়ে যখন স্টুডেন্টরা কোচিং থেকে বের হয়, যে কোনো অফলাইন কোচিং বা অনলাইন কোচিং, সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারে, একটা কমন কোশ্চিন বলবে ভাই আসলে হয়নি, কি যে করলাম কি যে করলাম আসলে আমি তো বুঝলাম না ব্যাপারটা। কথাটা বুঝতে পেরেছো? তো এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে যে জুলজি এবং বোটানি তোমাকে অবশ্যই, তুমি প্রথমবার পরীক্ষা দিলে তোমার খারাপ হতে পারে, সো এটার ব্যাপারে তোমার ব্যাকআপ কি? এটার ব্যাপারে তুমি কি চিন্তা করছো? নাকি জাস্ট ঠিক আছে হয়ে গেল কিছু একটা হলো, আরে নাটক চলতেছে তো, একটা নাটক করে ডরে একটা ওই যে হয় না পার্টিতে গেলামই তো একটু করে কিছু একটা খাইলাম, আরে কি একটা কিছু একটা হইলো, ওই যে স্কুলের মতো তো না, বার্ষিক পরীক্ষা হইলে এবার নানু বাড়ি যাবো, যা যা পারে হোক, নাকি দাদু বাড়ি যাবো, যা হয়ে হোক আমার কি, ক্লাস 6 পার হয়ে গেছে 7 উঠে যাবো শেষ। নো, তুমি যা যা করবে এর ফলাফল কয়েকদিন পরেই, এই তো জানুয়ারি মাসের 17 তারিখে সেটার প্রুফ আসবে, কেউ কিন্তু তোমাকে ছেড়ে যাচ্ছে না। আচ্ছা, তো এখানে খুব বড় একটা ভ্যালিড পয়েন্ট হচ্ছে যে আমি যখন কোনো একটা কোচিং এর পরীক্ষাতে খারাপ করব, অলরেডি কোচিং এ অলরেডি অনেক পরীক্ষা দিছো, রাইট? অলরেডি পরীক্ষা দিছো, রাইট? পরীক্ষা দিছো, পরীক্ষা দেওয়ার পর অলরেডি তুমি দেখছো যে তোমার কোচিং এ ধরো একটা পরীক্ষা খারাপ হইলো, ধরো বোটানি খারাপ হইলো, হতে পারে কিন্তু হাই চান্স আছে, কারণ তুমি জীবনে এত কিছু হজম করতে পারো না একসাথে, বা ধরো তুমি দুটা মিলে একসাথে দিলা, খারাপ হইলো, তো হোয়াটস দ্য নেক্সট প্ল্যান? খুব ভ্যালিড একটা পয়েন্ট। আমি শুধু কোশ্চেন গুলো ছড়ে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট প্ল্যানটা কি? মানে বোটানি যে খারাপ হইলো, বোটানির ব্যাপারে আমার পরের প্ল্যানটা কি? নাই। এটা কেমন কথা? প্ল্যান নেই কেন? আচ্ছা, ঠিক আছে। এবং লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে অনুশীলনী। অনুশীলনী তোমরা জানো এখানে যতগুলো সেকেন্ড টাইমার আছে, আমার বিশ্বাস যতগুলো সেকেন্ড টাইমার আছে তার মধ্যে মোটামুটি আমি শিওর যে 100 জনের মতো 99 জনই হবে যে যে গতবার মানে চান্স যারা পাও নাই তারা অনুশীলনী প্রশ্নকে ওইভাবে অবহেলা করছিল বা ওইভাবে গুণও নাই। তো এইবারও যদি এমন হয় যে মেইন বইটা পড়তে পড়তে অনুশীলনীর প্রশ্নের দিকে তোমার আসলে খেয়াল নাই, তাহলে আই থিঙ্ক ইউ আর ইন এ বিগ ট্রাবল। আমার মনে হয় তুমি এখনো ওই ঝামেলাটা থেকে বের হতে পারো না, ঠিক আছে? এবং হয়তোবা সামনে আরো খারাপ কিছু আসতে যাচ্ছে, হোয়াটএভার। সো এইগুলো সলিউশন আমাদের লাগবে, মানে এইগুলো সলিউশন আমরা কিভাবে, ঠিক আছে? আসো আমরা শুরু করি। তো আমরা এই সলিউশন গুলো এখন দেখি। সলিউশন কি হতে পারে? প্রথম কথা হচ্ছে দেয়ার মাস্ট বি এ ব্যাকআপ। একটা ব্যাকআপ থাকতে হবে, আমার পরীক্ষা খারাপ হতে পারে, আমাকে আরেকবার রিগেইন করার মতো সময় দিতে হবে। আমি যদি তোমাকে 5 দিন সময় দিয়ে বলি ছোট্ট বন্ধু 5 দিন পরে তোমার বোটানি পরীক্ষা নিব, ফাটাইয়া দাও, বিশ্বাস করো তুমি 5 দিনে যা পড়বা মোটামুটি একদিনের মধ্যে, একদিন গ্যাপ দিলেও তুমি তাই পড়বা। বলবা কেমন কথা, আপনি কেমনে জানেন? আমি তো বেশি পড়বো। না, তুমি বেশি পড়তে পারবা না, কথা বুঝে গেছে, এটা অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এবং যারা সেকেন্ড টাইমার এরা ভালো রিলেট করতে পারবা। সম্ভব না, কেন সম্ভব নয়? সাইকোলজিক্যাল ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, তো এখানে মেইনলি আমরা করছি কি, আমরা তোমাদের রুটিনটা দেখাই, রুটিনের মধ্যে আমরা কয়েকটা জিনিস করছি, খেয়াল করো। আমরা তোমাদেরকে আমাদের মডেল টেস্ট ব্যাচের রুটিনটা দেখাই। রুটিনের মধ্যে খুব খুব স্মার্টলি কয়েকটা জিনিস আমরা মেইনটেইন করছি। প্রথম কথা হইতেছে তুমি যদি খেয়াল করো তুমি দেখবা 10 তারিখ থেকে শুরু করে আমরা পুরোপুরি রুটিনের মধ্যে রিভিশন দিছে টোটাল 5 বার। রুটিনটা দেখো, রিভিশন 1, রিভিশন 2, রিভিশন 3, রিভিশন 4, রিভিশন 5,
এখন কথা হইতেছে ভাই রিভিশনের কি দরকার? রিভিশন মানে আসলে এগুলো রিভিশন, এগুলো আসলে নেক্সট চান্স। কি বললেন ভাই? এগুলো নেক্সট চান্স বা নেক্সট প্ল্যান। মানে আমি ধরেই নিছি যে তুমি যখন প্রথমবার মডেল টেস্ট দিতে যাবা বা পেপার ফাইনাল দিতে যাবা, তোমার কিছু জিনিস খারাপ হবে, খারাপ হবে, খারাপ হবে, হতে বাধ্য। কথা বুঝে গেছে? তো তোমার প্ল্যানটা কোথায়, নেক্সট তুমি কি করবা? তো এই জন্য আমি পরের স্টেপের মধ্যে কিন্তু তোমার জন্য প্ল্যান রাখছি। তুমি আরেকটা জিনিস খেয়াল করবে, আমাদের প্রত্যেকটা এক্সামের সাথে একটা অনুশীলনী আছে। তুমি খেয়াল করবে আমাদের প্রত্যেকটা এক্সামের সাথে একটা করে অনুশীলনী আছে, অনুশীলনী আছে। খেয়াল করছো? দেখো ফিজিক্স পেপার ফাইনাল অনুশীলনী, দেখো ফিজিক্স পেপার ফাইনাল অনুশীলনী। এই কথাটার মানে কি? তুমি দেখবা বাংলাদেশের যে কোনো কোচিং এ যাও, তুমি দেখবা মডেল টেস্ট প্ল্যানের মধ্যে দেখবা শুধু লেখা থাকে ফিজিক্স পেপার ফাইনাল বা বোটানি পেপার ফাইনাল বা ফিজিক্স কি বলে কেমিস্ট্রি পেপার ফাইনাল। এই কথাটার মানে কি? মানে হচ্ছে যেমন ধরো বোটানি পেপার ফাইনাল, এই কথাটার মানে হচ্ছে যে তারা বোটানি থেকে প্রশ্ন করবে, বই অনুশীলনী বা যেখান থেকে পারে করবে, রাইট? তা আমি আবার বোটানি পেপার ফাইনাল লিখলাম, আমি আবার বোটানি পেপার ফাইনাল অনুশীলনী কেন লিখলাম? তার মানে আমি চাই যে তুমি আমার এখানে যখন পরীক্ষা দিতে আসবা, তুমি তো বোটানি বইটা অনুশীলনী কোশ্চেন ব্যাংক পড়ে আসবা, ঠিক আছে, বাট আমি এটাও চাই যে তুমি যখন বোটানি পেপার ফাইনালের জন্য পড়বা, কোনোভাবে যেন ওই অনুশীলনের প্রশ্নগুলো তোমার বাদ না যায়। সেম থিং গোস টু কেমিস্ট্রি। ধরো তুমি কেমিস্ট্রি অনেক ভালো করে পড়ছো, গতবারের সেকেন্ড টাইমার গুলো একটু কাহিনীগুলো মনে করো, কি হয়েছিল গতবার, মনে করো কি হয়েছিল, একটু স্মৃতিচারণ করো না। মাঝে মাঝে দুঃখের স্মৃতিচারণ করতে হয়, তাহলে আমরা সামনে ভালো করতে পারি। অতীত থেকে শিক্ষা নিতে হবে, তাই না? অতীতে আক্ষেপ করলে হবে না। তো কেমিস্ট্রি ফার্স্ট পার্ট তুমি ধরো বইটা অনেক ভালো করে পড়লা, পেপার ফাইনাল দিলা। আমার এখানে কেমিস্ট্রি কি আছে বলতো? আমার এখানে কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পার্টের অনুশীলনী পরীক্ষা আছে। তার মানে হাজিরি স্যারের বই, কবির স্যারের বই, অনুশীলনীগুলোর প্রশ্নগুলোর উপরই শুধু 100 নম্বরের এক্সাম। কোনো কথা নেই, কেন, কি দরকার? কথা আছে। মানে একটা এক্সাম, যে এক্সাম তোমাকে বাধ্য করবে, মানে তুমি মোটামুটি শিওর যে আমি যদি অনুশীলনী প্রশ্নগুলো না পড়ি এই এক্সামে যে আমি পায়খানা করবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একজন প্রশ্ন করছে পেপার ফাইনালের মধ্যে কি অনুশীলনী প্রশ্ন থাকবে? 100 ভাগ থাকতে পারে। শুনো, পেপার ফাইনাল মানে হইতেছে অনুশীলনী, কোশ্চেন ব্যাংক, এক্সট্রা ইনফো, ওই কি বলা যায় বৈশিষ্ট্য, ছক, পার্থক্য, আরো বোর্ড প্রশ্ন, আরো বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, সত্য মিথ্যা প্রশ্ন, যার নাম প্রশ্ন, সব ইনক্লুডেড, যেটা বাংলাদেশে সব কোচিংই নিবে। বাট মেডিকেল ওয়ালা ইউনিক কোথায়? ইউনিক তো এই জায়গাতে যে মেডিকেল ওয়ালা শুধু ওইটা নিয়ে থামবে না। এবার সে করবে কি, সে অনুশীলনের প্রশ্নের উপর বিগ ফোকাস দেবে। তুই কি কবির স্যারের অনুশীলনী প্রশ্ন পড়ছিস? তুই কি হাজারি স্যারের অনুশীলনী প্রশ্ন পড়ছিস? পড়িস নাই? তোকে আমি পড়তে বাধ্য করব। কথাটা বোঝা গেছে? তুমি যদি অন্য কোচিং এ খেয়াল করে দেখো, তাহলে সমস্যাটা হচ্ছে তুমি কেমিস্ট্রি ধরো তুমি পেপার ফাইনাল দিলা, তুমি যে অনুশীলনী প্রশ্নগুলো পড়ছো কিনা খেয়াল করো তো, কতটা যত্ন নিয়ে গুছায় তুমি পড়ছো। বাট তুমি যখন জানবা যে আমার কেমিস্ট্রি অনুশীলনী পেপার ফাইনাল থাকবেই, পরীক্ষা হবেই, কোনো সন্দেহ নেই, তুমি কতটা গুরুত্ব নিয়ে পড়বা। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? আমাকে একটু বলো, তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? আমি কি বোঝাতে পারছি এই জিনিসটা? আমাকে বলো। পেপার ফাইনাল মানে ওটার মধ্যে সব থাকবে, যা আছে, যার নাম থাকে, সব থাকতে পারে। অনুশীলনী থাকতে পারে, মেইন বই থাকতে পারে, এক্সট্রা ইনফো থাকতে পারে, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, বৈশিষ্ট্য, ছক, পার্থক্য, যার নাম, যা পসিবল সব থাকতে পারে। তবে অনুশীলনী মানে শুধু ওখানে অনুশীলনী থাকবে, আর কিছু থাকবে না। এটুকু কি বুঝতে পেরেছো? তবে অনুশীলনীটা ভাই কেন দিলেন? কারণ আছে। কারণ বাচ্চারা এই মেইন বই পড়তে পড়তে আসলে ব্যাপারটা কি, আমাদের ব্রেইন ওয়ান টাইপ অফ প্যারালাইজড হয়ে যায়। ব্রেইন ওয়ান টাইপ অফ প্যারালাইজড হয়ে যায়। আমাদের ব্রেইনটা ওয়ান টাইপ অফ প্যারালাইজড হয়ে যায়। প্যারালাইজড হয়ে যায়। খেয়াল করে দেখো, তুমি চিন্তা করো তো, তুমি কতবার, এই যে তোমরা অলরেডি কোচিং গুলাতে পরীক্ষা দিছো না? অলরেডি কোচিং গুলাতে পরীক্ষা দিছো না? তুমি কতবার সজ্ঞানে অনুশীলনের প্রশ্ন পড়ছো? একটু চিন্তা করো তো। কেমিস্ট্রিতে অনেক কোচিং এ পরীক্ষা হয়েছে কিনা? সজ্ঞানে অনুশীলনের প্রশ্ন পড়ছো যে আমার অনুশীলন প্রশ্ন পড়তে হবে, না বিপদ আছে, কারণ আমার একটা পরীক্ষা হবে, ওইখানে আমি পায়খানা করবো, পরীক্ষা করতে পারবো না, কেমনি পারবো, তো পড়িনি। দিস ইজ দ্য থিং, রাইট? আচ্ছা, তুমি খেয়াল করবে আমরা পুরো রুটিনটা জুড়ে কাজ করছি, শুধু একদিন না। পুরা একজন প্রশ্ন করছে, তার মানে কি প্রতিদিন 2টা এক্সাম হবে? ইয়েস, তার মানে প্রতিদিন মডেল টেস্ট ব্যাচের মধ্যে 2টা এক্সাম হবে। বোঝা গেছে? কখন? একটা হচ্ছে আমি টাইমটা তোমাকে দেখাই, একটা হচ্ছে সকাল 10টার দিকে, দেখো লেখা আছে 10টা থেকে 10টা 55 মিনিট সময় থাকবে, এটা হচ্ছে ওএমআর এক্সাম, আর এটা হচ্ছে মেইন পেপার ফাইনাল। আর একটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন এক্সাম, সেইটা পরীক্ষা হবে 12টা থেকে 12টা 55 পর্যন্ত, এটা অফিসিয়াল টাইম। কথা বোঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে ভাই
ওএমআর এক্সাম মানে, ওএমআর এক্সাম হচ্ছে মেডিকেল ওয়ালার সবচেয়ে ইনোভেটিভ একটা জিনিস, রাইট? এই যে এইরকম আমরা একটা তোমাদেরকে একটা কি বলা যায়, ওএমআর এর পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওএমআর এর একটা পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দেখতে পাওয়ার কথা। সো এই ওএমআর এর পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। সো এই যে ওএমআর এর পিডিএফ, আমি তোমাকে এই হার্ড পিডিএফটাও দেখাই, এটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা এই ওএমআরটা প্রিন্ট করে নেবা, রাইট? সো কি করবা সেখানে, সেখানে যেটা করবা সেটা হচ্ছে তুমি কোচিং এ গেলে, ধরো এখন অনেকের সমস্যা হচ্ছে ভাই আমার কোচিং এ যেতে 2 ঘন্টা লাগে, আসতে আমার 2 ঘন্টা লাগে, ভাই আমি যাবো না, আমি বাড়িতে বসে পরীক্ষা দেবো, আমার তেমন একটা শখ নেই, আমার ওএমআর দিলেই তো হচ্ছে, সমস্যা নেই। কথাটা বুঝতে পেরেছো? সো কাহিনী কি? কাহিনী হইতেছে যে ওএমআর এর ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে, ওএমআর এর ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা যে ওএমআর এর পিডিএফটা দিব, এই পিডিএফটা তোমাকে প্রিন্ট করে নিতে হবে। তারপর কাজ কি? কাজ খুব সিম্পল, কাজ হচ্ছে এই যে এরকম করে তুমি সুন্দর করে ওএমআরটা প্রিন্ট করার পর তুমি তোমার রোল নাম্বারটা এখানে লিখবা। এই যে এখানে একটা রোল নাম্বার আছে, আমি তোমাকে পিডিএফ থেকে দেখাই, না তুমি বুঝবা না। ওএমআর প্রিন্ট করার সময় তুমি তোমার রোল নাম্বারটা এখানে লিখবা, আমরা তোমাদেরকে রোল নাম্বার পাঠিয়ে দিব। রোল নাম্বার কিভাবে পাঠাবো আমরা টেলিগ্রাম গ্রুপে বলে দেবনি। রোল নাম্বারটা যদি ভুল দাও তাহলে রেজাল্ট যাবে না। আচ্ছা, এবং তুমি যে ওএমআরটা পূরণ করবা, এই ওএমআরটা আমরা স্ক্যান করবো, সফটওয়্যার দিয়ে আমরা স্ক্যান করবো, এবং স্ক্যান করার পর সেই ওএমআরটা রেজাল্ট আমরা তোমাকে বাসায় পাঠাবো। এটা তুমি বাংলাদেশের এখন পর্যন্ত কোনো কোচিং এ পাবা না। কপি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, যে হারে কপি করতেছে এটাও কবে কপি করে বলবে চলে আসছে, ঠিক আছে, খুব সমস্যা নেই। তবে আমি এটাই বলতে চাচ্ছি যে এটা এখন পর্যন্ত মানে এই মডেল টেস্ট প্রোগ্রামের জন্য তুমি কোথাও দেখো নাই, দেখবাও না, ঠিক আছে? আমি একটা কথাই বলবো, এই মেডিকেল অনার্স এইটা এখন থেকে না, অনেক আগে থেকে, অনেক আগে থেকে, ঠিক আছে? একজন বলছো কয়টা পিডিএফ বের করবো, এটা তুমি চেষ্টা করবে মোটামুটি 50 কপি করে রাখার, আরো যদি লাগে সামনে করবা, ঠিক আছে, 50টা করে রাখার। হ্যাঁ, আর এখানে আর কি করবা, এখানে আরেকটা জিনিস করবা, সেটা হচ্ছে যে এই যে ওইবারটা যখন পূরণ করবা, পূরণ করার সময় একদম ঠিক তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা যেভাবে দিবা ঠিক একইভাবে বৃত্তগুলো ভাগ করবা, ঠিক একইভাবে রোল নাম্বারটা দিবা, এবং সেটা অবশ্যই আমাদের ডাটাবেসের সাথে মিল থাকতে হবে। তুমি যদি রোল নাম্বার নিজের ইচ্ছা মতো একটা বসাই দাও তাহলে হবে না। হোয়াট এভার, আমরা যেখানে ছিলাম সেখানে বেক করি, ঠিক আছে? তাহলে যারা চাও যে বাড়িতে বসে থেকে আমি ওইমারে পরীক্ষা দিব, বৃত্ত ভাট করতে আমাকে বাইরে যেতে হবে না, তাদের জন্য মেডিকেল ওয়ালার এই সিস্টেমটা অস্থির একটা সিস্টেম। এখন অনেকে প্রশ্ন করো ভাইয়া এটা দিলে কি আমার মানে মানে অফলাইনে যেতে হবে না, বা অফলাইনের অভাবটা পূরণ হবে? এখানে আমি তোমাকে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে অফলাইন ভাই, অফলাইন এটা মানতে হবে। অফলাইনই মানে হ্যাঁ, অফলাইনে আশেপাশে তোমার আশেপাশে অনেক প্রাণী বসে থাকবে, হোমোসেপিয়েন্স মানুষ, বুঝছো? দেখবে মাঝখান দিয়ে একটা হোমোসেপিয়েন্স ঘুরে বেড়াচ্ছে, তুমি চারপাশে অনেক হোমোসেপিয়েন্স দেখবা। অনেকের হয় কি এটা দেখলে ঘাম ঝরে যায়, অনেকের হয়। এখন তোমার যদি ঘাম ঝরে যায়, তোমার যদি মনে হয় যে না আমার আশেপাশে মানুষরা দেখলে ফিলটা আসে না, তাহলে এই ফিল তুমি অনলাইনে পাবা না। সরি, অনলাইনে কি পাবা? অনলাইনে যে আমি যেমন বসে আছি এরকম বসে থাকে, তুমি কোশ্চেন দেখবা মোবাইলের মধ্যে, দেখে তুমি সুন্দর করে বৃত্ত ভাট করবা, দিস ইজ দ্য ফিল, তুমি এটা পাবা এখানে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এটাই শুধু পাবা, এবং তোমার ওই ওইমার পূরণ করা নেই কোনো সমস্যা হবে না, কারণ ওইমার প্র্যাকটিস, টাইম ম্যানেজমেন্ট, এভরিথিং উইল বি কভার্ড। বাট ওই যে পরিবেশের একটা ইফেক্ট আছে না, বা ওই ইফেক্ট তুমি এখানে পাবা না। তবে তুমি যদি বলো যে না আমার ওইসব দরকার নেই, আমার শুধু ওইমার প্র্যাকটিস করে ঘড়ি ধরে প্র্যাকটিস করলেই হইলো, না আই থিঙ্ক মেডিকেল ওয়ালা উইড বি এ বেস্ট অপশন তোমার জন্য। আমি কি বোঝাতে পারছি? মেডিকেল ওয়ালা তোমার জন্য অবশ্যই একটা বেস্ট অপশন হয়ে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, তারপর এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, ওইমারের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা, ওইমারটা অবশ্যই একটা প্রিন্ট করবা, একটা কপি প্রিন্ট করবা, আর বাকিগুলো ফটোকপি করবা। বাকিগুলো কি করবা? ফটোকপি করবা। এখানে কিছু কথা আছে। অনেকে যেটা করে ওইমারটা যখন প্রিন্ট করে তখন ওইমারটা প্রিন্ট করার সময় অনেকে করে কি ঠিক মতো কালি দিয়ে প্রিন্ট করে না। অবশ্যই কালি দিয়ে প্রিন্ট করবা, দোকানদারকে বলবা ঠিকঠাক যদি প্রিন্ট না হচ্ছে টাকা দিব না আমি, ঠিক আছে? এটা অনেক ফটোস্টেটওয়ালা করে, আমি দেখছি। এবং যখন ফটোস্টেট করবা, তখন ফটোস্টেট করার সময় দোকানদারকে বলবা এটা যেন বাঁকা না হয়, এই অ্যালাইনমেন্টটা কিন্তু সোজা রাখতে হবে, হ্যাঁ, এবং এটাতে যেন পর্যাপ্ত কালি থাকে, এটা আগে বলে তারপর ফটোস্টেট করবা। নাহলে ধরো তুমি লুথা ওয়েমার দিলা, ঠিক আছে, কিছু দেখাই যেতেছে না, আমি কিছু দেখতে পাইতেছি না, সফটওয়্যার স্ক্যান করতে পারবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, তো আমরা এখানে কি এটা বুঝে গেছে ওয়েমারের বিষয়টা, আমি এটা ক্লিয়ার করলাম। তো তুমি চাইলে বাসার মধ্যে বসে থেকে ওয়েমারের পরীক্ষা দিতে পারবে, এবং আমরা সেটা নেগেটিভ মার্কিং সহ স্ক্যান করবো। বা সেকেন্ড টাইমারদের কি 3 নাম্বার কাটা হবে? জি কাটা হবে, মানে যার কাটাকুটি দরকার। কারো যদি 12 কাটা হয়, ঠিক আছে, কারো যদি 12 কাটা হয় তাও দরকার, 12 কাটবো, সমস্যা নেই। তোমার কত নাম্বার কাটার দরকার তুমি হলে বলবা, আমি তোমার ওইটা কেটে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এসএমএস যাবে মোবাইলে? হ্যাঁ এসএমএস যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসলে আমরা রুটিন আবার ব্যাক করি। সো আমাদের যখন পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো হবে, তখন তুমি দেখো তাহলে এক্সাম হবে প্রতিদিন কয়টা? 2টা মডেল টেস্ট ব্যাচে। কি কি? নাম্বার 1 হচ্ছে কি বলতো? নাম্বার 1 হইতেছে আমার সকাল 10টার দিকে একটা, আরেকটা হচ্ছে কখন, আরেকটা হচ্ছে আমার 12টার দিকে একটা। সকাল 10টা থেকে 10টা 55 পর্যন্ত। এখন অনেকে আছে
যে পরে দিলে হবে না, এরকম কিছু পাবলিক আছে, ছ্যাঁচড় থাকবে। মনে রাখবা প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু ছ্যাঁচড় থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এই ছ্যাঁচড় গুলোর জন্য আমরা বলে দিলাম ব্যাপারটা একটু মাথায় রাখো, যে তোমরা ওএমআর এক্সামটা সকাল 10টায় তো দেওয়া, 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দিতে পারবা। মানে ধরো তুমি সন্ধ্যা 5টার দিকেও যদি বসে, হ্যাঁ 5টার দিকেও যদি বসে ওএমআরটা পূরণ করে আমাদের ওয়েবসাইটে সাবমিট করার অপশন থাকবে, ওএমআর মানে সাবমিট করে দাও, সেটাও তোমার ওএমআরটা আমরা স্ক্যান করে রেজাল্ট পাঠাবো। তবে তুমি যদি সন্ধ্যা 6টার পরে ওএমআর সাবমিট করো, দ্যাট ডাজন্ট আওয়ার কনসার্ন, মানে এটা আমাদের কোনো কনসার্ন না, এটা বিষয়ে আমরা চিন্তা করবো না, সেক্ষেত্রে তোমার ওএমআরটা স্ক্যান করা হবে না। আর অনলাইনে যে এক্সামগুলা, অনলাইনে যে কোনো এক্সামগুলা কি বলতো, তোমার অবশ্যই রাত 12টার আগে দিতে পারবা। রাত 12টার আগে দিতে পারবা, যে কোনো সময় দিতে পারবা। তবে টাইম মেনটেন না করলে ওইটি মডেলিং এর মতোই হবে, আসলে কোনো লাভ হবে না, ঠিক আছে? আচ্ছা, তো যেটা আমি বলতেছিলাম যে টাইম মেনটেন করে দিবা, তাহলে এই হলো কথা। এই যে কোনো এক্সাম রাত, অনলাইন এক্সামগুলো রাত 12টা পর্যন্ত, আর ওএমআর এক্সামগুলো সন্ধ্যা 6টা পর্যন্ত যদি দাও, সব ঠিকঠাক থাকে রোল নাম্বার, তাহলে রেজাল্ট আসবে, ঠিক আছে? এই হলো কথা। পরে দিতে পারবো না, ছেঁচড়া পার্টি গেল। আচ্ছা, এখনো সেখানে এখানে আরো কিছু কথা আছে। হচ্ছে, ভাইয়া আপনার সাজেশন কি, এক্সাম কখন দেওয়া উচিত? টাইমে দেওয়া উচিত। আপনার সাজেশন কি, এক্সাম কখন দেওয়া উচিত? অবশ্যই টাইমে দেওয়া উচিত। টাইম মেনটেন করা উচিত, এটা খুব জরুরি। তুমি যদি টাইম মেনটেন না করো, তুমি নিজে ধরা খাওয়া। আচ্ছা, সো আমরা আবার একটু ব্যাক করি। সো দেখো এখানে আমাদের তুমি যদি খেয়াল করো, তুমি দেখবা আমরা এখানে একটা জিনিস করছি, সাবজেক্ট ফাইনাল গুলো যখন আমরা নিছি, তুমি দেখো প্রথমে ফিজিক্স সাবজেক্ট ফাইনাল, তারপরে বায়োলজি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা প্রথমে পেপার ফাইনাল, তারপর অনুশীলনী, তারপর পেপার ফাইনাল, তারপর অনুশীলনী, তারপর পেপার ফাইনাল, তারপর অনুশীলনী, তারপর পেপার ফাইনাল, তারপর অনুশীলনী। মানে আমি তোমাকে লিটারালি বই পড়তে বাধ্য করবো, আমি তোমাকে 19 প্রশ্ন পড়তে বাধ্য করবো। আর মেডিকেল অনার কোশ্চেন নিয়ে কারো ডাউট থাকার কিছু নাই। মেডিকেল অনার কোশ্চেনে যে পরীক্ষা দিচ্ছে সে জানে যে এই কোশ্চেনটা কি পরিমাণে স্ট্যান্ডার্ড মেডিকেল ভর্তি পরীক্ষার মানে পার্সপেক্টিভে। কোশ্চেনের মধ্যে তোমার বললাম তো যে কিডনি বের হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে? তুমি মানে এমন সব ঘটনা ঘটবে, কিছু প্রশ্ন থেকে তুমি হাসবা খুশিতে, এত সোজা প্রশ্ন। কিছু প্রশ্ন দেখে তুমি আবারও হাসবা দুঃখে, এটা কি প্রশ্ন? আবার কিছু প্রশ্ন দেখে তুমি হাসবা, আবারও হাসবা। কেন হাসবা? অস্থিরতায়, মানে পারতেছে না কেন। কিছু প্রশ্ন তুমি দেখে তাও হাসবা, কেন হাসবা? কারণ তুমি ঠিক উত্তর করার পর দেখবে ভুল হয়ে গেছে। দিস ইজ দ্য ম্যাজিক। সো এই জিনিসটা সব ক্ষেত্রে তুমি হাসবা, কাঁদবা না তুমি, ঠিক আছে? তো সব ক্ষেত্রেই তুমি কিন্তু হাসবা। আচ্ছা, ওইমারে যেগুলো ভুল হবে ওগুলো কিভাবে আইডেন্টিফাই করবো? ওইমার শীটটা তোমার কাছে অবশ্যই থাকবে না? ওইমার শীটটা তোমার কাছে থাকবে, এবং তুমি যখন পরীক্ষা হলে আমাদের এখানে এক্সাম দিবা, তারপর সাবমিট দিবা, তো তুমি নিজে রেজাল্টটা দেখতে পাবা, 1-এর কত, 2-এর কত, 3-এর কত। তো তুমি ওইখানে ওইমারের মধ্যে কি করবা বলো তো? মার্ক করবা তোমার কোনটা ভুল হলো। আমরা শুধু তোমার যে ক্যালকুলেশনের পার্টটা, স্ক্যানিং এর পার্টটা, রেজাল্ট পাঠানোর পার্টটা সেটা করে দেবো। তুমি সাবমিট দেওয়া মাত্র রেজাল্ট গুলো দেখতে পাবা। আচ্ছা, সেগুলো গেল এখান থেকে। আচ্ছা, এখানে গেল 2 নম্বর। আর কি? তো এখানে তুমি খেয়াল করবা, আমরা যখন এখানে কি করছি, প্রথমে যখন সাবজেক্ট ফাইনাল গুলো দিছি, পেপার ফাইনাল গুলো দিছি, দেওয়ার পর দেখো রিভিশন 1-এর পর একটা ব্রেক দিছি, খেয়াল করছো? তারপর আবার রিভিশন 2 শুরু করছি। কেন? এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি তো একবার সাবজেক্ট ফাইনাল নিলেন, আবার কেন ভাই? কারণ হচ্ছে যে আমার মনে হয় 100 জন বাচ্চার মধ্যে মোটামুটি 99 জন বাচ্চাই 2টা সাবজেক্ট একসাথে পড়ার পর হুট করে তার ব্রেনের মধ্যে একটু ভুগঝুঁকি লাগবে, কি হলো, মানে এটা তো বুঝলাম না, এতগুলো পড়া একসাথে কেমনে পড়বো, কি হবে। তার এই মানে কি বলা যায়, এই দুর্বলতাটা ঠিক করার জন্য কি করা হয়েছে বলতো, এখানে প্রত্যেকবার তুমি দেখো ঘুরাই আনা হয়েছে জিনিসটা, সাবজেক্ট ফাইনাল অনুশীলনী, সাবজেক্ট ফাইনাল অনুশীলনী, সাবজেক্ট ফাইনাল অনুশীলনী, প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে গেল ডিভিশন 3, তারপর দেখো আবার ব্রেক দেওয়া হয়েছে একটা। তুমি যে জিনিসগুলো শেষ করতে পারবা না, বা তোমার আউট অফ টপিকস মিলতেছে না, কি করবা বুঝতেছো না, তুমি ওই দিন কি করবা, ওই ব্রেকের দিন একটু একটু করে দেখবা ওই জিনিসগুলো যে কি করা যেতে পারে আমার, রাইট? তারপর তুমি আবারও খেয়াল করো, দেখো আবার রুটিনটা করছে সেম জিনিস, এখানেও সেম, এখানেও দেখো সেম, আবার এখানেও দেখো সেম। এখানে এখন খেয়াল করো, এই যখন মডেল টেস্ট শুরু হবে দেখো 8 জানুয়ারি থেকে, তখন আমরা একটা কাজ করছি, খেয়াল করছো? এফএমটি মানে কি? ফুল মডেল টেস্ট। তো ফুল মডেল টেস্ট দেখো 1, 2 আবার 3 লেখা আছে, ভাই কোন কি? হ্যাঁ, ফুল মডেল টেস্ট 1 মানে হইতেছে 1, 2 যেটা লেখা ওটা হচ্ছে পুরো বইয়ের উপর এক্সাম, মানে 8টা বই যে আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, এই 8টা বই মিলে যে এক্সাম সেইটা। আর ওই যে দেখবা মডেল টেস্ট দেখো 1, 2 এর পর একটা 3 লেখা আছে, এই কথার মানে কি? এই কথার মানে হইতেছে তোমার যতগুলো অনুশীলনীর প্রশ্ন আছে সেই অনুশীলনীর প্রশ্নগুলোর উপর মডেল টেস্ট। আমার মনে হয় না ওরা বাংলাদেশে অনুশীলনীর উপর এত কেউ গুরুত্ব দিছে। আমি বুঝাতে পারছি? আরেকটা জিনিস বলি,
তোমার কি মনে হয় আমি এই রুটিনটা এই বছর করছি? এটা আমাদের গত বছরের সেম রুটিনে ছিল। তো গত বছর যারা চান্স পাও নাই তারা শুধু এইটুকু ভাবো, তোমার কাছে যদি এই রুটিনটা থাকতো এবং তুমি যদি মানে নিজের উপর সততা রেখে এই রুটিনটা ফলো করতা, তাহলে হয়তো তুমি এখন একটা মেডিকেল কি বলা যায় কলেজের চক্করে মানে মেডিকেল কলেজের একটা হলের মধ্যে বসে থেকে চকলেট খাইতা, বিস্কুট খাইতা, যে আরে আমার চান্স হয়ে গেছে, আইটেমের পড়া করতা। কথাটা বুঝতে পারছো? কেন করা হয়েছে এই জিনিসটা? কারণটা হচ্ছে যেন বাচ্চাদের ওই জিনিসগুলো বারবার সার্কুলেশনের মধ্যে থাকে, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, মানে একটা বাচ্চা যেন লিটারালি রেস্ট নেওয়ার জায়গা না পায়। কথাটা বোঝা গেছে? একটা বাচ্চা যেন রেস্ট নেওয়ার জায়গাটা না পায়। সুযোগই নেই ভাই, তোর কোথায় সুযোগ? তোমার ওই যে কি এই হইলো ওই হইলো দিকে তাকানোরই তুমি সময় পাবা না, বললাম তো। এখন যারা মডেলিং করে এদের কাছে এটা আবার অনেক বিরক্তিকর। ইউনো আই এম এ মডেলিং, আমি একটু মডেলিং করব, এত পরীক্ষা মানে কি সমস্যা? বুঝলি কথাটা? আমার একটু মেকআপ করতে সময় লাগবে, আমার একটু চুল সেট করতে সময় লাগবে, আছে না? তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, তাদের বিরক্ত লাগবে, দূর বেটা এগুলো কি, রাইট? তাদের ক্ষেত্রে ভালো লাগবে যারা পড়ছে এতদিন। ওই যে বলে না যে লোহাদের ছুরি তৈরি হয়েছে, এবার একটু ধার দিতে হবে শুধু, বলে না? সো দিস ইজ দ্য থিং। বুঝতে পেরেছো? সো মেডিকেল ওয়ালার আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা, তোমরা দেখবা অনেকে আমাকে বলছো ভাই ওই জায়গায় তো এতগুলো এক্সাম, আপনার কতগুলো এক্সাম? আমি গুনি না এখন পর্যন্ত, চলো তো গুনি মডেল টেস্ট ব্যাচে আসলে এক্সাম কতগুলা। আমাদের শুধুমাত্র মডেল টেস্ট হবে কয়টা তোমাকে আমি দেখাই। একদিনে যখন মডেল টেস্ট হবে তখন একদিনে মডেল টেস্ট হবে টোটাল 3টা, ফুল মডেল টেস্ট 1, ফুল মডেল টেস্ট 2, ফুল মডেল টেস্ট 3। তো মডেল টেস্টের দিনগুলোতে এরকম হবে, সকাল 10টার দিকে যে এক্সামটা সেটা ওই মারে, অনুশীলনী এক্সামটা সেটা অনলাইনে এই 12টার দিকে, আর রাত 10টার দিকে একটা মডেল টেস্ট হবে, ওটা অনলাইনে। ওই মার পরীক্ষা একটাই হবে, শুধু যে কোনো দিন ওই মার পরীক্ষা একটাই থাকবে। তো আমরা যদি শুধু মডেল টেস্টে দেখি কয়টা হয়, দেখি তো 1টা 2টা 3টা 4টা 5টা 6 লেখাই তো আছে। টোটাল মডেল টেস্ট হইতেছে 21টা, শুধু মডেল টেস্ট। আচ্ছা এখন আসলে আমরা বাকি এক্সাম গুলো গুনি কতগুলো হয়। বাকি এক্সাম যদি আমরা দেখি, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41, আমার ভুল হতে পারে, ওই 40 41টা হবে, তাই না? তো টোটাল এক্সাম হইতেছে কয়টা? এদিকে 40টা, 40টাই ধরলাম, কমই ধরি নাকি? এদিকে 21টা, কটা হলো বলো? টোটাল 61টা এক্সাম হবে। এখন তোমাদের মনে, ক্ষুদ্র মনে, বাচ্চা মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই ভাই রে কি ভাই রিভিশন ক্লাস দিলেন না ভাই, এদিকে ঠিক করলেন বলেন তো আপনি? একটা গুণই নেই না, রিভিশন ক্লাসটা নেবেন না ভাই? একটা কথা খুব ভালো করে বলি, তুমি এতদিন যে কোর্সে পড়ছো, যে ভাইয়ার কাছে পড়ছো, ওর ভিডিও নাই, কথা বুঝো। তোমার রিভিশন আসলে কতটুকু দরকার, রিভিশন কি বুঝবা। রিভিশন কার দরকার? তোমার। তুমি 12 ঘন্টা ধরে এখন বা ওই 8 ঘন্টা ধরে এখন রিভিশন ক্লাস করবা, বুঝবা। আমি একটা কথা সবসময় তোমাকে বলি, বুঝবা, ঠান্ডা মাথায় বুঝবা। আচ্ছা তার চেয়েও বড় কথা, হাজারো ক্লাস আছে ইউটিউবে, হাজারো জিনিস আছে, ভিডিও আছে তোমার কোর্সের মধ্যে। হাতি শেখাবো তোমাকে, ঘোড়া শেখাবো, বান্দর শেখাবো, কি শেখাবো আমি তোমাকে? আমি কিছু শেখাতে পারবো না এখন তোমাকে। কি দরকার আসলে তোমার? তোমার আসলে দরকার একটা প্রিসাইজ ভাবে রিভিশন, নিজে নিজে। না আমি এসে গড়গড় গড়গড় করে বলে কোনো লাভ হবে না, না আমি এসে অনেকক্ষণ ধরে চিৎকার করে কোনো লাভ হবে না, কিচ্ছু হবে না। কি দরকার? তোমার নিজের দরকার, কাজ করতে পারো। তোমাকে আমি বড় ভাই হিসেবে একটা সাজেশন দিই, এইসব রিভিশন ক্লাসে চক্করে পড়বে না। কে ভালো কে খারাপ কে নিতেছে কি, আমি সেই মতবাদে যাচ্ছি না। এভরিওয়ান ইজ পারফেক্ট, এভরিওয়ান ইজ ডুইং দেয়ার বেস্ট ফর ইউ। বাট আমার কথাটা হইতেছে একটু চিন্তা করো তো, আমার যে প্ল্যানটা দিচ্ছি এটা ভালো নাকি এটা ভালো? তুমি যে কোনো চ্যাপ্টার যখন পড়বা, সে জুওলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুওলজি তুমি যখন পড়বা, জুওলজি বইটা পড়ার সময় যেই চ্যাপ্টারের যে জায়গাগুলোতে সমস্যা তুমি কোর্সে আসো না, তোমার কাছে ইউটিউব আছে না, জাস্ট টুইক দ্যাট, ওইখানে যাও, ওইটুকু জিনিস দেখে নাও, বুম, আবার চলে আসো, কাজ শেষ। ওইটুকু ডাউট ক্লিয়ার করো, চলে আসো, শেষ। দেখো তো এটা ভালো নাকি আমি একদম যে জিনিস তুমি জানো ওইটাই তুমি শুনতেছো, জি ভাই প্রাণী জগতে পড়বো এতগুলো, হা হা পরিফেরার অস্ট্রিয়া ছিদ্র ছিদ্র পরিফেরার ছিদ্র, কি হয়েছে পরিফেরার ছিদ্র আছে, কি হয়েছে? এখানে আমার কি সকল সদস্য সামুদ্রিক, তো কি করবো আমি?
আমাকে নিজে পড়তে হবে না। আমি আমি যদি ওই মেইন বই না পড়ি, দাগানো লাইন আমি না পড়ি, কোশ্চেন ব্যাংক আমি না পড়ি, এক্সটেন্ড ফোন আমি না পড়ি, অনুশীলনী আমি না পড়ি, আমি বসে থাকি ওই অস্ট্রে মানে ছিদ্র আমি আওড়াবো বসে থেকে? কোনটা লজিক্যাল? কোনটা লজিক্যাল? চিন্তা করে দেখো। আমিও তো পরীক্ষা দিচ্ছি, আমি তো ঢাকা মেডিকেলে পড়তেছি, আরো মানুষজন পড়তেছে, রাইট? একটু চিন্তা করে দেখিও তো, বুঝবা। ফ্রিতে এখন একটা সমস্যা কি, বাঙালি আলকাতরাও খায়, কিন্তু কাহিনী হইতেছে তোমার ওই আলকাতরাটা কাজে লাগবে কিনা, এটা খুব জরুরি। ফ্যাক্ট বুঝো, 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 মাথাটা খাটাও না। মাথাটা না খাটালে হবে? সবাই তো বুদ্ধিমান, সবাই তো চালাক, আমিও চালাক, তুমি হ্যাঁ, তুমি বুঝবা আমার কতটুকু লাগবে জিনিসটা, বুঝবা, সবসময় বুঝবা, বুঝে বুঝে কাজ করবা। বাচ্চাদের মতো করলে তো হবে না। বাচ্চাদের মতো করলে মানুষ তোমার দুইবার মার্কেটে বেচে দিয়ে চলে যাবে। বুঝছো? আচ্ছা, তাহলে কি করতে হবে? আমার যে জায়গাটাতে সমস্যা, ওইটা আমি কোর্সের ভিডিও বা ইউটিউবের ভিডিও আমি জাস্ট ওখান থেকে দেখে নিয়ে, ঠিক আছে, গুলিমার আমি নিজে পড়বো এখন, রাইট? আচ্ছা, তাহলে আশা করি আমি এই জিনিসগুলো সবাইকে বোঝাতে পারছি। কারো কোনো কি সমস্যা আছে? কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, একজন এখন কয়েকটা প্রশ্ন করছো, ভাই ওএমআর এক্সাম না দিয়ে শুধু অনলাইনে দেওয়া যাবে না? হ্যাঁ যাবে। ওএমআর এক্সাম না দিয়ে শুধু অনলাইনে দেওয়া যাবে না? অ্যাবসলিউটলি যাবে। তবে মাথায় রাখতে হবে, যারা ওএমআর কষ্ট করে পরীক্ষা দিবে, ওএমআর কষ্ট করে পরীক্ষা দিবে, তাদের রেজাল্ট আমি এক্সক্লুসিভলি বাসায় পাঠাবো। মানে অনলাইনে পাঠাবেন না। মানে ধরো একটা এক্সাম ওএমআর হবে, ধরো বায়োলজি পেপার ফাইনাল যখন হবে, তখন সাবজেক্ট ফাইনাল যখন হবে, তখন ওএমআর হইলো। আচ্ছা হইলো, ওএমআর রেজাল্টটা ভাই আমি বৃত্তভট করে শীট দিলাম, ভাই আপনি পাঠাই দিবেন না? হ্যাঁ দিব। সেটার মধ্যে তো দিছি, ভাই দিবেন না? হ্যাঁ দিব। ভাই আমি তো ওটা সময় পাইনি, আমার ওএমআরও নাই, আমি হচ্ছে আপনি ক্লিক করে করে আমি দিব, ভাই ওটা পাঠাবেন না? না পাঠাবো না। কারণ ভাই দুটো তো জাস্টিফাই হয় না। তুমি অনলাইনে 55 মিনিটে পরীক্ষা দিবা, আরেকজন ওএমআর পরীক্ষা দিবা, তো ওএমআর এর রেজাল্ট শুধু ওএমআর এর জন্য এক্সক্লুসিভ এবং ওএমআর এই দিতে হবে, ঠিক আছে? এখন যদি কেউ না দাও, অনলাইনে দাও, যেমন সন্ধ্যা 6টার পর তুমি যখন ওএমআর এক্সামে ক্লিক করবা, দেখবা ওটা অনলাইন হয়ে গেছে, ঠিক আছে, ভেরি গুড। তুমি তোমার মতো পরীক্ষা দাও, নাম্বার নিয়ে বাড়ি যাও, শেষ। তোমাকে কোনো রেজাল্ট দিব না আমি, মানে রেজাল্ট পাঠাবো না আমি বাসায়, তুমি নিজের মতো চার্জ করতে পারবো না কি কি ভুল হলো, কি কি সঠিক হইলো, আমি বুঝতে পারছি। তবে ওএমআর এক্সাম ইজ অনলি ওএমআর, এটার সাথে আমি অনলাইনটাকে মিক্স করবো না, কারণ দুটো জাস্টিফাই হয় না, ঠিক আছে? আই থিঙ্ক আমি বুঝতে পারছি। আচ্ছা, গত ইয়ারে বোটানি কোশ্চেন অ্যানালাইসিস করে দিবেন না? এবার দিব দিব দিব। আলসেমি কোশ্চেন ওএমআর এক্সাম দিয়ে প্র্যাকটিস করে রাখো, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আচ্ছা, একজন এখানে একটা প্রশ্ন করছো, ভাইয়া আপনারা দেখলাম একটা জিকে এক্সাম ব্যাচ লঞ্চ করছেন, এটার কারণটা কি ভাই? একটা দেখলাম জিকে এক্সাম ব্যাচ আছে একটা, এটা কি কি জন্য? আবার একটু আমি ইতিহাসে যাই। বাংলাদেশের আমি বাংলাদেশে বাদ দিই, সব বাদ, সব এগুলো নিয়ে কথা বলবো না। তুমি কোচিং এ পরীক্ষা দিতেছো না? সত্যি করে বলো, একদম সত্যি কথা বলবা। যে কোনো কোচিং এ পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, কিছু একটা তুমি দিছো, সত্যি করে বলো দিছো কিনা? জি ভাই দিছি। আজকে দিছো না? গতকালকে দিছো না? দিছো না কি বলো সত্যি করে? হ্যাঁ ভাই দিছি। তো আজকে বা কালকে বা তার আগের দিন জিকে বইটা খুলছিলা? জিকে জিকে মনে পড়ে? জিতে জেনারেল নলেজ, ইংরেজি, ইংরেজি বলে একটা জিনিস আছে, ইংরেজি নাম শুনছো? খুলছিলা বইটা? না ভাই ওটা কেউ করতে কই কি খুলবো, এগুলা পড়ে কুল পাই না, আবার এটা কি? এই যে কথাটা বললাম না, এটা সলিউশন হচ্ছে এটা, জিকে এক্সাম ব্যাচ। কাজটা কি? কাজটা খুব সিম্পল, বেশি কিছু না। আগে যা কষ্ট করে পড়ছো, ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠলা, তোমার ব্রেইনের মধ্যে গুড়গুড় গুড়গুড় গুড় করতেছে কি, আমার আজকে কেমিস্ট্রি পরীক্ষা, কেমিস্ট্রি, তোমার তো কেমিস্ট্রি পরীক্ষা, তোমার কিন্তু আর ওই জিকের কি মনে আছে কি মনে নেই ওগুলো জান নেবে, সর বেটা আমার জান বাসে না, আমি কেমিস্ট্রি পড়বো। আমি যে কাজটা করছি কি, আমি কাজটা করছি, আমি টোটাল 72টা এক্সাম নিছি, প্রতিদিন সকাল সন্ধ্যা 7টার দিকে, আর কি বলতো সন্ধ্যা 7টার দিকে, সকাল 7টা সন্ধ্যা 7টা, তুমি যখন বিসমিল্লাহ করে আল্লাহর নামে পড়তে বসবা, ওহো আজকে তো একটা জিকে রিভিশন দিতে হইতো। আচ্ছা আচ্ছা ভাই যখন পরীক্ষা নেবে একটা কাজ করি, টপিক বলে একটু জাস্ট আধা ঘন্টা একটু উল্টায়, আচ্ছা ঠিক আছে, একটা ভাই পরীক্ষা লিখে দিয়েছে, আচ্ছা একটা পরীক্ষাটা দিয়ে দিই, ও যা হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, একটা রিভিশন তো দিলাম, শুরু করি বিসমিল্লাহ করে। এই যে আমি বোটানি শুরু করলাম পড়া, জিকের পার্টটা কিন্তু রিভিশন হয়ে গেছে। কিপিং টাচ, টাচে তুমি কিন্তু ছিলা, খেয়াল করছো? দিস ইজ দ্য থিং, এইটাই। এটা ভাবেও না কেউ সারা জীবন জিকে পড়ি নাই, সারা জীবন ইংরেজি পড়ি নাই, এখন আমি পড়বো জিকে ইংরেজি, না ভাই সরি, মাপ চাইতেছি, তোমাদের জন্য এটা না, এটা তাদের জন্য যারা আগে পড়ছো এবং দ্য সিস্টেম উইল ডিসকানেক্ট, মানে তোমাকে ডিসকানেক্ট করবে এইটা থেকে, জিকে ইংরেজি থেকে, আমি তোমাকে আবার কানেক্ট করবো,
সন্ধ্যাবেলা পড়তে বসলা, সারাদিন পড়ছো, অবস্থা খারাপ, কিছু বুঝতেছো না কি হবে জীবনে, অনেক ডিপ্রেশন। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের রুটিনে দেখে আজকে আবার ইংরেজি দেওয়া আছে, সিনোনিম অ্যান্টোনিম, সারা জীবন যা পড়ছে সিনোনিম অ্যান্টোনিম, একটা কাজ করি, একটু রিভিশন দিই না, আধা ঘন্টা একটু উল্টায় দেখি, একটু দেখে নি, রাইট? ঠিক আছে, আলহামদুলিল্লাহ একটা পরীক্ষা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ভুল ঠিক যা হইলো একটা রিভিশন তো হয়েছে, আচ্ছা ঠিক আছে, এটারই উদ্দেশ্য, আর কিছু না। আমি বুঝাতে পারছি? এখন কেউ যদি ভাবো যে ভাই দেখেন ব্যাপারটা হইতেছে, আমি তো জিকে যতগুলা পড়ছিলাম বুঝছেন, আপনি যে বললেন যে আধা ঘন্টার মধ্যে একটু করে উল্টায় দেখবো, সব তো শেষ হয় না, আমি কি শেষ করার কথা বলছি? না। আপনি কিসের কথা বলছেন? আমি কানেক্ট থাকার কথা বলছি রে ভাই। আমি যে জিনিসগুলো পড়ছো একটু একটু পৃষ্ঠা উল্টায় দেখতে কতক্ষণ লাগে? কিছু তো হবে, আমাকে কিছুই হবে না। না ভাই কিছু হবে না, 72টা এক্সাম কি ফাও? কিছু হবে না, কিছু পড়ে শিখবা, কিছু রিভিশন হবে, কিছু এক্সাম দিয়ে ভুল হবে, হবে তো কিছু তো একটা হবে, ওই কিছুটা আমি চাই। কিছু হবে না, ওই কিছুটা আমার দরকার। বুঝতে পারছি? আবারও বললাম, মার্কেটিং এর ফাঁদে পড়িও না, চিন্তা করো, ঠিক আছে? চিন্তা করো, চিন্তা করো, আমি কি বুঝতে পারছি জিনিসটা? চিন্তা করো কতটুকু দরকার, কেন দরকার, এটা বুঝবা, সবসময় বুঝবা, সবসময় বুঝবা। আমি একটা কথা সবসময় বাচ্চাদেরকে বলি, মাথাটা খাটানা আল্লাহ দিছে কি জন্য? মাথাটা খাটাবি বেটা, তাহলে দুনিয়ার তুমি বেস্ট জিনিসটা বেছে নিতে পারবা। সবসময় মাথা খাটাবা, চিন্তা করবা কতটুকু লজিক্যাল, হ্যাঁ আসলে সমস্যাটা আসলে হবে কিনা, বা হইলে আমার সলিউশন কি। তুমি দেখো, তুমি এই যে যারা এখন পরীক্ষা দিচ্ছে কি হবে সেটা আমি তোমাকে বলি। অন্যান্য কোচিং যারা আছে তারা খুব সুন্দর বাবুর মতো বোটানি পড়বে, জুওলজি পড়বে, ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি পড়বে, দুই পাঠ করে পড়ে পড়তে 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 যাবে, যে হোম করে একদিন দেখবো ধুমি, এই কি সমস্যা কি হলো, আর জিকে পরীক্ষা, ইংরেজি পরীক্ষা, গত 10 দিনে সেই জিকে ইংরেজি কিছু দেখে নেই, এবার ছাত্র তার মাথার মধ্যে আকাশ ভাঙবে, ভাই আমি তো ভুলে গেছি, এখন আমার কি হবে, এখন আমার কি হবে, আমি তো জিকে ইংরেজি কিছু পড়িনি। আচ্ছা ঠিক আছে, কোনো মতো ধুরমুর করে একটা রিভিশন দিয়ে সর দিলা, একটা পরীক্ষা দিলা, একটা পায়খানা কিছু একটা হইলো, পাতলা পায়খানা, কষা পায়খানা কিছু একটা হইলো, পরীক্ষাটা দিলা, ঠিক আছে, জিকে ইংরেজি যা পারে হোক, সর যার নাম সর, বাজি বুঝি না আমি, আবার শুরু করলাম, আবার মেইন সাবজেক্ট পড়া শুরু করলাম, আবার চলতেছে জুওলজি, আবার চলতেছে বোটানি, আবার চলতেছে ফিজিক্স কেমিস্ট্রি, মানে তুমি পুরো ফ্লোতে আছো, ফাটাই দিব পুরো, ঘুষি মেরে উড়াই দিব। আবার ভুলে গেছো কিন্তু জিকে ইংরেজি নাই, ও নাই, ও চলে গেছে মার্কেটের বাইরে, ও কোথায় কি ভাই, ও কি জিনিস চিনি না, জিকে ইংরেজি ওটা আবার কি। তুমি পড়তেছো, পড়তে পড়তে আবার যখন মডেল টেস্ট আসছে, জিকে ইংরেজি, জিকে ইংরেজি, এই কিছু তো মনে নাই, এখন কেমনে পড়বো, এখন তো 8টা সাবজেক্ট একসাথে, তখন একটা সাবজেক্ট ছিল তখনই আমি একটু রিভিশন দিইনি, এখন 8টা সাবজেক্ট একসাথে, এখন আমি কেমনে পড়বো, এখন আমি কি করবো আমি জানি না ভাই, সরি। বুঝতে পেরেছ? একটু চিন্তা করবা। যাই হোক, অনেক কথাই বললাম, বেশি কথা বলার কিছু নাই। আমি চাই সবাই ভালো করো, এটা কোর্স বিক্রির কোনো আসলে লাইভ না। আমি চাই তোমরা যারা ধরো ধরো কেউ তুমি আমার জিকে এক্সাম এসে ভর্তি হলো না, তোমার কাজ কি দ্রুত ভর্তি হও তাহলে চান্স নিশ্চিত না রে ভাই। রুটিনটা নিয়ে নাও, রুটিন পাবলিকলি দিয়ে দিছি, নিজে পড়ো, টাকা নাই, বাপ মায়ের কাছ থেকে 500 টাকা জোগাড় করতে পারছো না, কোনো সমস্যা নেই, নিজে পড়ো। মানে পয়েন্ট ইজ এডুকেটিং ইউ, মানে তোমাকে আমি বলতে চাচ্ছি যে আসলে হবেটা কি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, বুঝছো, দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, বা এই যে তুমি যখন একটা সাবজেক্ট পড়বা, কিভাবে পড়বা, দাগানো লাইনগুলো পড়বা, কোয়েশ্চেন ব্যাংক পড়বা, অনুশীলনী পড়বা। অনেক বাচ্চা আছে গত বছরের সেকেন্ড টাইমার গুলোকে জাস্ট জিজ্ঞেস করে দেখো ওরা কি করছিল, ওরা মেইন বইটা খুব ভালো করে পড়ছিল, ওরা কিন্তু পড়েনি তা না, পড়ছে, বাট ওদের না কিছু গোছানো ছিল না, টাইম ভাগ করা ছিল না, আমি একটা চ্যাপ্টার কতক্ষণ নিব। অনুশীলনী প্রশ্নগুলো তারা পড়ছে, পড়েনি তা না, পড়ছে, গোছানো নাই, বা অনুশীলনের জন্য ডেডিকেটেড কোনো ফিল্ড নাই যেখানে যে সে অনুশীলনী প্রশ্নগুলো আবার পরীক্ষা দেবে, বা সে আসলে খেয়াল করে নাই। ওই যে ছোট 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 জায়গায় মিস্টেক হতে হতে না একটা বড় মিস্টেক হয়ে যায়, কথাটা বোঝা নাই? দেখবা খুব ক্ষুদি একটা সমস্যা, বুঝবাই না মানে কি ব্যাটা, এটা কোনো ব্যাপার হয়ে যাবে, ছোট জায়গায় ভুল হতে দেখবে একটু বিশাল বড় ভুলে গেছে। সারা জীবন যে অনুশীলনী প্রশ্নগুলো তুমি পড়ছো, তুমি ওগুলোর দিকে এখন নজর দিবা না? 6 থেকে 8,000 10,000 মতো প্রশ্ন আছে অনুশীলনী প্রশ্ন, নজর দিবা না? আল্লাহ ভুলে যাবে না? কোচিং এ মডেল টেস্ট দিছো, দেখো তো কতগুলো অনুশীলনী প্রশ্ন পড়েছে, পরীক্ষা দিছো, একটু চিন্তা করো কতটুকু গুরুত্ব দিছো, একটু ভাবো। যখন আমার এখানে পরীক্ষা দিয়ে মারা খাবা, অনুশীলনী প্রশ্ন পারবা না, তখন একবার কি তোমার মানে সুপ্ত মনে চিন্তা আসবে না, না অনুশীলনী প্রশ্ন তো ইম্পর্টেন্ট, পড়া লাগবে বেটা, না পড়লে হবে না। তো আরেকটা কথা বলে দিই, আমাদের এখানে যদি কেউ মডেল টেস্টে ভর্তি হতে চাও বা দেওয়া পরীক্ষা, একটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, আমার এখানে কোশ্চেনে কিন্তু ভাই বিপদ আছে। মানে ধরো তুমি দাগানো লাইন পড়ে আসো নাই, বইয়ের ভিতরে লাই, তুমি মাইর খাবা, মাইর খাবা মানে থাপ্পড়, বুঝছো, পারবা না, দাগানো লাইন পড়তে হবে তোমাকে। আচ্ছা তুমি কোশ্চেন ব্যাংক পড়ো, আমি কোশ্চেন ব্যাংক থেকে হুবহু প্রশ্ন দিই,
মানে মেডিকেলের কোশ্চিন ব্যাংক আছে না, ওখান থেকে দেখবা কর্মমুখী রসায়ন থেকে 2টা প্রশ্ন আমি হুবাহু দিয়ে দিছি। কোশ্চিন ব্যাংক পড়নে আবার মেজাজ খারাপ হবে, পরে পরীক্ষা দিয়ে মনে হবে মানে নিজেরা থাপড়াই, কেন বললাম না, আবার যে দেখবো কোশ্চিন ব্যাংক। আবার তুমি দেখবা মেইন পরীক্ষার মধ্যে 19 প্রশ্নও আছে, আবার মেজাজ খারাপ হয়, ধর বেটা 19 প্রশ্ন দিতেছে বেটায়, ওটাও পড়বো। আবার তুমি দেখবে এক্সট্রা ইনফো দিতেছি পরীক্ষার মধ্যে, ওইটাও যে তুমি পড়বা। মানে আমি তোমাকে বারবার পুশ করে আমি ওগুলো নিয়ে যাবো, যে আমার কাজই তো ওইটা। আমার কাজ কিন্তু এখানে নিজেকে মহান প্রমাণ করা না, আমার কাজ এখানে তোমার যে জায়গাগুলোতে সমস্যা হবে এগুলোকে ধরায় দেওয়া, তুমি যে জিনিসগুলো রিভিশন দিতে ভুল করবা এগুলোকে বোঝায় দেওয়া, বা এই জিনিসগুলো দেখানো যে বাবা তুমি এটা করতেছো না, এটা করো রে, এটা লাগবে তো। তুমি কোশ্চেন দেখলে তোমার মিস খারাপ হবে, তুমি যাই তারপর আবার পড়বা। সো এই তো মোটামুটি মডেল টেস্ট ব্যাচ। ভাই আমি শুধু মেইন বই পড়ছিলাম, গিয়ে দেখি কবির আর তপন স্যার থেকে কোশ্চেন আসছে, বোর্ড কোশ্চেন আসছে। হ্যাঁ চিন্তা করে দেখো, তাহলে একটা বাচ্চা যদি আগে থেকে রিভিশন দিয়ে দিয়ে যেত, এই তোমাদের কি মনে হয় তোমাদের ব্যাচে আল্লাহ আমি জানি না কি করবে, আল্লাহ যেটা করবে অবশ্যই বেস্ট যেটা করবেন, তোমাদের ব্যাচেও যদি 19 থেকে পরীক্ষা পড়াবেন পারবে পরীক্ষা হলে যায়? কারণ তারা এই কটা দিন ওই যে গাছটা বড় করছে এতদিন, গাছটাকে ঠিকমতো পানি দিবে না, গাছটাকে ঠিকমতো যত্ন করবে না, যে অনুশীলনী প্রশ্নগুলো ভালো করে পড়ছে, যে তোমার এক্সট্রা ইনফো গুলো পড়ছে, বা যে দাঙ্গানো লাইনগুলো পড়ছে, ভাই এগুলোকে যত্ন করতে হবে। দ্য টার্ম ইজ যত্ন, কথাটা বুঝো। রিভিশন একটা যত্ন করার মতো জিনিস। ওই যে আমরা বাসার ওই কি বলে ওই জায়গাটা ধুলা পরে একটু মুছে রাখি, একটু সুন্দর করে গুছায় রাখি, এটাকে যত্ন বলে। তো তুমি তোমার পড়াগুলো পড়ছো, ব্রেনের মধ্যে আছে, এগুলো ক্লাস্টার্ড হয়ে আছে, সুন্দর করে গুছাইতে হবে, একটা জায়গাতে বসাইতে হবে। দেখো এগুলো কোনো সমস্যা, আচ্ছা একটু পড়ে নিই, আবার ভুলে গেছি তো একটু দেখি। এই যত্নটা যে যত ভালো করতে পারবে সে তত ভালো করবে। কিন্তু অনেকে ভাবতেছে যে না এখন আমার জার্নি শেষ হয়নি, এবার আমি কি করব, এবার আমি নতুন ইনফো পড়া শুরু করব, আরো ইনফো লাগবে। না, তুমি যা পড়ছো সেগুলো ভালো করে রিভিশন দাও, চান্স হয়ে বেশি হয়ে যাবে, চান্স হয়ে বেশি হয়ে যাবে, কথা বুঝছো? তো তুমি তোমার যে পড়াগুলো আছে তোমার ব্রেইনে যা যা পড়ছো খুব সুন্দর করে সেগুলো রিভাইজ দাও। আর কেউ প্যানিক করিও না প্লিজ, এই কথাটা আমি আমাদের মেইন ব্যাচেও বলছি, সবাইকেই বলতেছি, দয়া করে কেউ মানে প্যানিক করবা না। কি করবা না? প্যানিক করবা না। মানে আমার এইটা হয় নাই তাহলে মানে আমার জীবন শেষ, ফিজিক্সের ওই 5টা অধ্যায় হয়নি মানে আমার জীবন শেষ। কি করবো দেখবা, ওই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসছে ওগুলো পড়বা, 19 প্রশ্ন পড়বা, 19 প্রশ্ন মুখস্থ করবা, বুঝলে বুঝলা, না বুঝলেন কি করবো, মরে যাবা, সুইসাইড করবা? না, যেগুলো বুঝতেছি ওগুলো বুঝবো, যেটা বুঝি না মুখস্থ করবো, ছাড়া দিবা না। সোজা কথা আমি একটা কথা বার বলছি, নেভার লেট ইট গো, ছেড়ে দিও না, ছাড়বো না। তো আমি আরেকটা জিনিস কি জানো, তোমরা একটা ভুয়া জিনিসে ডিপ্রেশনে যাও। জিনিসটাকে আমি বলি, ধরো সে তুমি চুম্বক চ্যাপ্টারটা পারো না, আমার মনে এটা জাতীয়, আমি কেন এটা নিলাম আমি তোমাকে বলি, চুম্বক এটা জাতীয় চ্যাপ্টার। এখন তোমার মনের মধ্যে তো তেলা পাকা ঘুরে বেড়াইতেছে, বাপরে বাপ আমি কিছু পারি না, আমার জীবন শেষ, আমি কই যাবো, আমার সব শেষ। অথচ চুম্বক চ্যাপ্টার থেকে কিন্তু 100টা প্রশ্ন হবে না, হবে না। তো তুমি চুম্বক চ্যাপ্টারটা নিয়ে ভয় পেও না, তোমার পক্ষে যেটা করা সম্ভব সেটা করো। কি করবা? তুমি অনুশীলনী প্রশ্নগুলো পড়বা। কি করবা? তুমি কোশ্চিন ব্যাংকের মধ্যে দেখবা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। আর তোমাকে চুম্বক স্পেশালিস্ট হতে হবে না তো পিএইচডি করে, হতে হবে না, এটা ভুল, লাগবে না হওয়া, আমি বলতেছি। কারণ এটা হইতে হইলে তুমি বিপদে পড়বা, তোমার মনে ডিপ্রেশন কাজ করবে, তুমি মেন্টালি উইক হয়ে যাবা। নো, এটা করিও না। যতটুকু পারো ততটুকু কভার করে আল্লাহর নামে রেখে দাও, দেখবা হয়ে যাবে। ওইটুকুর মধ্যে প্রশ্ন আসছে পারে গেছো। দেখো তো গত বছর চুম্বক থেকে কি প্রশ্ন আসছিল, ওটা পারা যায় কি যায় না, খেয়াল করো তো, পারা যায় কি যায় না, কতটুকু কঠিন প্রশ্ন, কয়টা আসছে প্রশ্ন ওখান থেকে। আমি ভয় পাইতেছি কি, মানে বলে আমি কিসের জন্য ভয় পাইতেছি ভাই, কোন জায়গাটা থেকে ভয় পাইতেছি, কেন ভয় পাবো? ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই, উই হ্যাভ টু ফাইট, রাইট? আচ্ছা, কি বলছে ফুল ব্যাচের স্টুডেন্টরা কিভাবে জিকে সব পুরা দিনের প্ল্যান করবে রিভিশন বলেন স্যার। আচ্ছা, প্রথম কথা হইতেছে নতুন করে আসমানি প্ল্যান করার কিছু নাই। সকালবেলা ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠে জিকে আধা ঘন্টা রিভিশন দেবা, যেটা তোমার রুটিনে আছে। ফুল ব্যাচে যারা আসো তারা তো জিকে এক্সাম ব্যাচ ফ্রি পাইতেছো, মডেল টেস্ট ব্যাচ ফ্রি, সবই তো ফ্রি তোমাদের, তোমাদের আর কি, জীবনটাই মানে ঝকঝকা, সব ফ্রি, তাই না? সকালবেলা উঠবা, জিকে রিভিশন দিবা, তারপর কি করবা? তারপর মেইন ব্যাচে মেইন পড়া শুরু করবা, রাইট? এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য মোটামুটি বোটানি যদি হয় 20-25 মিনিট সময় নেবা, 20-25 মিনিট, বেশি না, 15 মিনিট 20 মিনিট এরকম সময় নেবা, নিয়ে চ্যাপ্টারগুলো কভার করবা। ওই তো বললাম। তারপর তুমি কি করবা, 1-1.5 ঘন্টা রাখবা এক্সট্রা ইনফোর জন্য, সেটা কভার করবা। তারপর অনুশীলনী প্রশ্নের জন্য 1-1.5 ঘন্টা রাখবা, সেটা কভার করবা। কোয়েশ্চেন ব্যাংকটার জন্য 1-1.5 ঘন্টা রাখবা, সেটা কভার করবা। এই যে আমি এত সুন্দর করে বলতেছি না, জিনিসগুলো কিন্তু এত সুন্দর হবে না। 1-1.5 ঘন্টা কত সুন্দর করে বলতেছি না, কত কিউট লাগতে শুনতে, হয়ে যাবে, হবে না।
চেষ্টা করবা, চেষ্টা করলে হবে, নাহলে দেখবা ওই একটা জিনিস পড়তে সারাদিন চলে গেছে। ঠিক আছে, ওই বলে না টেনে হেঁচে নিয়ে যেতে হবে, দিস ইজ দ্য থিং। তারপরে আবার কি করবে, তারপর আবার এক্সাম দিবা, এটা তোমার কাজ তো এইগুলোই। যেগুলো ভুল হবে এগুলো ঠিক করবা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যতটুকু পারছি, যা পারছি, যা আমাকে করতে দিছো বা যা করার আমাকে সামর্থ্য দিছো, তার জন্য আমি অনেক খুশি। এই তো শুকরিয়া আদায় করবা, বেশি বেশি পজিটিভ, যত পারো শুকরিয়া দেখবো। 100-র মধ্যে তুমি যদি 60ও পাও রে, তাও শুকরিয়া আদায় করবা আল্লাহর কাছে। তুমি যদি 60ও পাও, তুমি যদি 50ও পাও, বলো যে ভাই এখানে শুকরিয়া আদায় করবো, হ্যাঁ করবা, আমি তোমাকে বলতেছি তুমি করবা, করবা, এবং তারপর দেখবা ম্যাজিক কাকে বলে, কিভাবে হয়। বুঝতে পেরেছো? তুমি যখন আল্লাহর প্রতি মানে মানে খুশি থাকবা, তুমি যখন শুকরিয়া আদায় করবে, যা পাচ্ছ সেটাতেই খুশি। আলহামদুলিল্লাহ আমি 100-র মধ্যে 50 পেয়েছি ভাই, কি সমস্যা? কোনো সমস্যা নেই, অনেক ভালো করছো। ঠিক আছে, কোনো ভয় নেই, কোনো দ্বিধা নাই। ঠিক আছে ভাই, আমি আরো ভালো করে পড়তেছি, আমি আরো ভালো করে রিভিশন দিচ্ছি। ম্যাজিকটা দেখবা, বুঝবা, হবে। কত আমরা প্রতি বছর কত ম্যাজিক দেখি, বুঝছো? অনেক ম্যাজিক দেখি আমি, মজাই লাগে আমার কাছে। যারা মডেলিং করে না, ওই যে বললাম, যারা আসলে চাই যে আমি একটা ভালো জায়গায় যাব, একটা ভালো প্রতিষ্ঠানে যাব, চান্স পাবো, আমার চান্সটা দরকার। অনেকে আছে উচ্চাভিলাষী, ডিএমসি না হলে চলবে না, বাকিগুলো থুতু চি চি থু থুক, হ্যাঁ এগুলো করা যাবে, এগুলো করলে এগুলোর আবার চান্স হয় না। এগুলো আমি দেখছি, এগুলো বেশিরভাগই মারা খায়, কোথাও হয় না। মানে আল্লাহ, আমি জানি না এটা আল্লাহ কেন করে বা কি হয় আসলে, মানে হয় না তো হয় না, এটা কোথাও হয় না, বদনা, মানে ভাগ্যটাই বদনা হয়ে গেছে, কিছুই হয় না সব। তো সবসময় চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাকে একটা মেডিকেল কলেজে চান্স দাও, একটা ভালো জায়গায় আমি যেন পড়তে পারি, আমার একটা সম্মান থাকে, একটা পরিচয় থাকে, এই ঠিক আছে, এইটি টার্গেট করবা। লাস্ট ওয়ারের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস দেওয়া হবে না, হবে কালকে পাবা। ঠিক আছে, কাজ করতেছি। ঠিক আছে, 7,500 টাকা ভর্তি ছিলাম, এখন থেকে সব ফ্রি, এস ডেন্টাল পর্যন্ত ফ্রি ইনশাআল্লাহ। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমার নিঃশ্বাস রাখে, ডেন্টাল ব্যাচ পর্যন্ত তোমাদের সবই ফ্রি থাকবে। ডেন্টাল ব্যাচ আসবে, ডেন্টাল স্বপ্নপূরণ একটা ব্যাচ আসবে ডেন্টালের, ওখানেও ফ্রি থাকবো তোমরা, ওখানেও ফ্রি। কত নিবার, একটা রিকোয়েস্ট করবো সবাইকে, কেউ মানে অতি লোভ করিও না, আর রিয়েলিটিটা অ্যাকসেপ্ট করবো সবসময়। রিয়েলিটি বুঝো, বাস্তবতা, এটা মেনে নিবা, এটা মানলে তুমি ভালো করবা লাইফে, সবসময় মানবা। 100-র মধ্যে 50 পেয়েছি বা 60 পেয়েছি, এক্সামে কম আসছে, ভাই জানা জিনিস ভুল করছি, ভাই আমার কি হবে, আমি তো শেষ, ভুল হবে, আমিও করছি। এই যে তোমার সামনে যে মানুষটা দেখতেছো, সেও ভুল করছে, সেও করছে, সবাই করবে ভুল, কেউ বাদ থাকবে না। জানা প্রশ্নই ভুল হবে, অজানা হবে না। ভাই কঠিন প্রশ্ন, ইংরেজি কম পারি, সমস্যা সবারই থাকবে রে। যারা চান্স পেয়ে, ভাই যুব কম পারি, সবার সমস্যা থাকবে। একটা মানুষ, একটা বান্দা থাকবে না যে যার সমস্যা নাই, আছে সমস্যা, সবার আছে, সবার ত্রুটি আছে, সবাই ভুলের মধ্যে আছে, কেউ সঠিক নেই, সবার ত্রুটি আছে। তো এর মাঝখানে আমাকে পজিটিভ দিকগুলো চিন্তা করতে হবে, সবসময় পজিটিভ যত পারো, নেগেটিভিটি নিবাই না। যে ফ্রেন্ড তোমাকে পরীক্ষা দিয়ে বলে যে দোস্ত আমি তো 100 পাইছি, বন্ধু তুমি কত পাইছো, হ্যাঁ তুমি তো 50 পাইছো, তুমি চুপসে গেছো, ভাই আমি তো শেষ, ওই বন্ধুর সাথে ডিসকানেক্ট হও, তুমি ওখান থেকে সরো, ওকে ব্লক করো, ডিলিট করো, লাথি মারো, সরা ওখান থেকে, তুই সর। বুঝে গেছে? যেই জিনিস তোমাকে ডিপ্রেশনে ফেলে, যে ফেসবুক গ্রুপ হতে পারে, টেলিগ্রাম গ্রুপ হতে পারে, ইউটিউবের কোনো চ্যানেল হতে পারে, বা আমিও হতে পারি, যদি তোমাকে ডিপ্রেশনে ফেলি, তোমাকে নেগেটিভিটি তোমার মধ্যে দেই, বা তোমার মনে হচ্ছে যে না আমি পারবো না, আমার তো সব শেষ, জাস্ট রিমুভ দ্যাট। যে আত্মীয়, যে ফ্রেন্ড, যে কোনো কিছু তোমাকে নেগেটিভিটির মধ্যে, ওখান থেকে বের হও, সরো। তুমি নেগেটিভ নেই, ইউ আর অলওয়েজ পজিটিভ। আমি পারবো, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, আমি ভালো করে পড়বো, আমি ভালো করে রিভিশন দিব, অবশ্যই পারবো। ঠিক আছে, তো ঠিক আছে বাচ্চারা, অনেক কথা বললাম। ওইমারের পিডিএফটা কোথায় পাবা? ওইমারের পিডিএফটা তোমরা পাবা ইয়াতে, ওই যে তোমাদের মডেল টেস্ট টেলিগ্রাম গ্রুপটা আছে, ওখানে আমি দিয়ে দিবনি, হ্যাঁ একটু পরে দিয়ে দিবনি, ওখান থেকে নিও একটা প্রিন্ট, আর কি 50টা কপি করে নিও, বুঝছো? 50টাই হয়তো লাগবে, করে নিও। 50টাও লাগবে না, কমই লাগবে, বা 20টাও করতে পারো, তোমার যদি পরে যায়, তোমার হয় টাকা পয়সার সমস্যা থাকে, পরেও করতে পারো। তবে অবশ্যই প্রিন্ট করার সময় এবং ফটোস্টেট করার সময় কালি যেন বেশি থাকে, আর কি এমন প্রিন্ট করছো, বুঝছো, নাগিন প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, নাগিন প্রিন্ট মানে কি, ওই মার্কগুলো এরকম করে বাঁকা বাঁকা নাগিন হয়ে গেছে, তাহলে কিন্তু বিপদ। কথা বুঝে গেছে? ওই মার্ক যখন প্রিন্ট হবে, ফটোস্টেট হবে, দোকানদারকে ফটোস্টেট করার পর বলবা যে বেটা দেখি কি করছিস, হ্যাঁ বলবা, তখন দেখবা যে ওই মার্কটা সুন্দর অ্যালাইন থাকবে। অ্যালাইন মানে বুঝো, এই যে একদম সোজা, এই যে সোজা, এরকম নাগিন প্রিন্ট না, এরকম হয়ে গেছে। নাগিন প্রিন্ট হলে কিন্তু সফটওয়্যার ধরবে না, সফটওয়্যার মানুষ না, নাগিন, বুঝলে না? নাগিন প্রিন্ট করা যাবে না, সোজা, একদম সোজা। তুমি দেখে বুঝো না, এই পৃষ্ঠাটা একদম সোজা, ওইগুলো একদম সোজা বসছে, সব ঠিক আছে, বুঝো না ওইটা? ঠিক আছে। আর মেডিকেল আলাদা যারা আসবা, পড়াশোনার মেন্টালিটি নিয়ে আসো, যারা ভর্তি হবা, যদি ইচ্ছা হয় হবা, নাহলে নেই।
আর যারা যেখানেই পড়ো ভালো করে পড়ো, এক জায়গায় মডেল টেস্ট দাও। আর আরেকটা প্রশ্ন তোমরা করো, এটা ভুলে যাবো পরে, ওই ভাইয়া ফুল মডেল টেস্ট গুলা ওই যে একদম 8টা সাবজেক্ট মিলে ওগুলা কি বাইরে দিব, অনলাইনে অফলাইনে দিব? হ্যাঁ দিবা, যদি সম্ভব হয়, যদি টাকা পয়সা থাকে, যদি সম্ভব হয় তো দিলে ভালো, লস নেই কিন্তু যদি দিতে পারো। যদি কোচিং টোচিং থাকে আশেপাশে 1500-2000 টাকা লাগে ওরা নেই তো, লাগে তো, অফলাইনে খরচা আছে না, তো নিবে। হ্যাঁ, তো তুমি ওখানে পরীক্ষাটা যদি পারো একদম লাস্টের দিকে, তখন হয়তো বা দিতে পারো যদি চাও। ভাই আমি এটা পরীক্ষা দিয়ে আসলাম, কেমন হইলো ভাই? আলহামদুলিল্লাহ। এই ঠিক আছে, ঠিক আছে, তাইলে বাচ্চারা সবাই ভালো থাকো। রিসেন্ট জিকে ক্লাস হবে, হ্যাঁ রিসেন্ট জিকে ক্লাস হবে। ভাই যারা লাস্ট বারের ব্যাচে আছে ওরা কি 10 ডিসেম্বর থেকে ফাইনাল দিবে নাকি 26 ডিসেম্বর থেকে? রুটিন অনুযায়ী, রুটিন অনুযায়ী দিবে বাবা, তোমাদের তো এখন দেওয়ার কথা না। রুটিন এ তাহলে কেন দিলাম? তোমরা তো শেষে শুরু করছো না, তোমরা শেষ থেকেই শুরু করবা। লোভ করিও না বেশি, বলবা যে ওদের এতগুলা আমার কম কেন। ভাই একটু বুঝো, ওই যে বললাম রিয়েলিটি অ্যাকসেপ্ট করো। তুমি দেরি করে শুরু করছো, বইটা ভালো করে শেষ করো। তোমার রুটিনে যখন মডেল টেস্ট আছে তুমি আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তখন থেকে শুরু করে দিবা মডেল টেস্ট, ঠিক আছে? আচ্ছা, ফুল ব্যাচে থেকে জিকে এর জন্য কি করব বললামই তো, রিভিশন দিবা, পড়বা। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? তখন ওরা অনলাইনে নেয় তাই নাকি? বাকি লাইভগুলো ইউটিউবে নিল। ইয়েস, মতো ঠিক মতো এসএমএস রেজাল্টটা পাইলেই খুশি, ইনশাআল্লাহ পাবা ভাই, টেনশন করিও না, দোয়া করো আমার জন্য, ঠিক আছে? আর আরেকটা কি জানি, ও তোমাদের শুনছে মেডিকেল আল্লাহ শুরু হবে খুব দ্রুত, 1-2 দিনের মধ্যে শুরু হবে, কালকে বা পরশু দিন হবে ইনশাআল্লাহ। সবার সাথে দেখা হবে। ফেসবুকে হয়তো আর কোনো লাইভ হবে না ওভাবে, যা হবে সব ইউটিউব চ্যানেলের মধ্যে হবে। মেডিকেল ওয়ালা একটা চ্যানেল আছে, ওইখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইনশাআল্লাহ ভিডিও আসবে, দেখতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।